শিল্পকলা একাডেমির সাপ্তাহিক বাহাসের এই তৃতীয় পর্বে আজকে আমরা এসেছি মাজহার ভাইয়ের বাসায় চলে এসে সরাসরি তার সাথে কথা বলার জন্য। তো ফরহাদ মাজহারকে আপনি চেনেন, অনেক নতুন ধরনের কথা বলবেন এবং আমি আশা করি একটা বিতর্ক তৈরি হবে যেটা বাহাসের মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি একেবারে অনেক আগে থেকেই যে পাওলো ফ্রেইরের ডায়ালগ, সংলাপ, ফরহাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ। আর সংলাপ অর্থে শেখ হাসিনা যেভাবে সংলাপ ব্যবহার করতে সেটা না, প্রকৃত অর্থেই প্রশ্ন উত্থাপন করে এমনভাবে যে প্রশ্নটায় আমার যদি উত্তর না থাকে, আমার যদি মনে করি যে না আমি ভুল চিন্তা করেছি, এটা স্বীকার করা, এবং সেটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং প্রবলেম পোজিং এডুকেশন বলতে উনি যেটা বলছেন সেইটা আমার কাছে সবসময় মনে হয়েছিল আমার কাজের ভেতরে খুব ইনফ্লুয়েন্সিয়াল চিন্তা ছিল এবং আমার পড়ার ভেতরে। তো আমি সেই পাওলো ফ্রেইরের সংলাপ এবং প্রবলেম পোজিং এডুকেশন, প্রশ্ন উত্থাপনমূলক জায়গা থেকেই আমি প্রথম যে জিনিসটা ব্রোচ করতে চাই বা উত্থাপন করতে চাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আত্মশক্তিতে নেশন কি শব্দটা ব্যবহার করেছেন। খুব ইন্টারেস্টিংলি রবীন্দ্রনাথ কিন্তু নেশন শব্দটা ব্যবহার করেছেন এই ব্যাখ্যা দিয়ে যে বাংলায় বা দক্ষিণ এশিয়ায় জাতি শব্দটার ভিন্ন অর্থ আছে। কাজে এইটা যে রবীন্দ্রনাথ বলেছেন, এবং রবীন্দ্রনাথ যে তার তার লেখাটার নাম দিয়েছেন নেশন কি, এবং আগে করে জাতি বা জাতীয়তাবাদ না বলে নেশন এই শব্দটা ব্যবহার করে কথা বলছেন, সেইটা খুব তাৎপর্যপূর্ণ আমার কাছে। এই জন্য যে আমার কাছে মনে হয় এই ধারণাটা যেহেতু পাশ্চাত্য থেকে এসছে, আমাদের নিজের থেকে বোঝার একটা জায়গা আছে। তো রবীন্দ্রনাথের আত্মশক্তির নেশন কিতে আর্নেস্ট রেনাকে নিয়ে আসছেন এবং বলছেন যে নেশন এমন একটা শক্তি, একটা চিন্তা, যেখানে এমন একটা যিনি মানুষ পদার্থ যার দুটা জায়গা অবস্থিত, একটা হচ্ছে অতীতে অবস্থিত আর একটা বর্তমান। অতীতে হচ্ছে আমাদের স্মৃতি, অতীতের স্মৃতি, আর বর্তমানে আমাদের ওই অতীতের স্মৃতির উপর নির্ভর করে আমাদের একসাথে বেঁচে থাকার সম্মিলিত ইচ্ছা প্রকাশ। তো অবশ্যই স্মৃতি মানে কিছু যোগ করা বা কিছু বাদ দেয়, কিছু গ্রহণ করা, কিছু বাদ দেয়া। তো আমরা এই বিপ্লব উত্তর বাংলাদেশে এমন একটা জায়গায় এসেছি, পৌঁছেছি আমরা, যেখানে সব কিছু মিলিয়ে এই আমরা যে বাঙালি জাতীয়তাবাদ, সেকুলারিজম, সেকুলার চিন্তা, ইউরোপীয় চিন্তা, সেগুলো একদিকে প্রশ্নবিদ্ধ হয়েছে, অন্যদিকে শঙ্কা তৈরি হয়েছে ইসলাম বোধহয় আমাদেরকে হ্রাস করে ফেললো, শেষ করে দিল। আবার অন্যদিকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে এই আমরা যে নতুন বাংলাদেশের পথ খুঁজছি, সেই পথে তাহলে ইসলামের জায়গা কি, হিন্দু ধর্মের জায়গা কি, বৌদ্ধ জায়গা কি, এই সব কিছু মিলে তাহলে আমাদের বাংলাদেশের জাতিসত্তাগত পরিচয় তো কোন জায়গায় দাঁড়াবে, অতীত কতটুকু মনে রাখবো, এবং বর্তমানে আমরা কিভাবে সেই অতীতের উপর ভিত্তি করে সহমত পোষণ করবো যে হ্যাঁ আমরা একসাথে বসবাস করতে চাই। আমরা আমি আমরা একটা করে প্রশ্ন করে এগোই, তাহলে খুব আমরা বেশি ভালো হবে। প্রথমেই মানে আপনার যারা শুনবেন তাদেরকে একটু ড্রামাটিক্যাল আমি বলি, রবীন্দ্রনাথের ন্যাশন এই কনসেপ্টটা আমি একসেপ্ট করি না। প্রথমত উনি যখন লিখছিলেন তখন পাশ্চাত্য থেকে অনেকটা আবিধানিক অর্থে উনি সাহিত্য করেন, সাহিত্যের জায়গা থেকে আবিধানিক অর্থে এটার একটা মানিক লিখতে গেছেন। আমাদের যেহেতু বাংলা ভাষায় ঠিক নেশন কথাটা থেকে অনুবাদ হয় না, এখন জাতি কথাটা আমরা বর্ণাশ্রম প্রথার পক্ষে ব্যবহার করি, ফলে অবভিয়াসলি এটা হবে না। কিন্তু আসলে তো পাশ্চাত্য নেশনটা কখন এসেছে? প্রথমত এটা বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশনের পরে নেশন স্টেটগুলো একদম এবং নতুন ইমাজিনেশন। একদম। আচ্ছা, তার সঙ্গে দ্বিতীয় যেটা রবীন্দ্রনাথের একটা বড় ধরনের ঘাটতি, সেটা হলো এই যে এই যে বাজার ব্যবস্থা গড়ে ওঠার ফলে যে আপনি একটা নতুনভাবে এই কমিউনিটি নিজেকে চিন্তা করতে পারে, ইমেজিন করতে পারে, এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার মধ্যে, এবং তার সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রিন্টিং টেকনোলজি, মানে ন্যাশনালিজম। এবং এর সঙ্গে গুরুত্ব ছিল যে প্রিন্টিং টেকনোলজিটা কি হলো, নতুন যে ছাপাখানা এলো, রবীন্দ্রনাথ আমলে এসছে এই প্রথম, তাই প্রথম ছাপাখানা এসছে, তাদের বই প্রচারিত হচ্ছে। ফলে ওই ছাপাখানার মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমরা একই ভাষায় কথা বলি, ঠিক আছে? আবার সেটা কোন ভাষায় কথা বলি? কলকাতার ভাষায় কথা বলি। আমি এখন কলকাতা ভাষায় কথা বলছি, আমার দিন কলকাতা ভাষায় কথা বলছি। আমার যদি জিজ্ঞাসা করেন আমার মাতৃভাষা কোনটা, তা আমার মাতৃভাষা হচ্ছে নোয়াখালী। তেমন নোয়াখালী ভাষাতে যখন কথা বলি, আমরা অধিকাংশ কিন্তু যারা দেখবেন এটা তারা কিন্তু বুঝবেন না এই ভাষা, বা সিলেট থেকে কেউ বলে এটা তারা বুঝবেন না, ঠিক আছে না? অবশ্যই এই কলকাতা ভাষার সঙ্গে আবার আসামের ভাষার মিলটা খুব ঘনিষ্ঠ। আচ্ছা, কেন এই কথাটা বলছি? তাহলে এই যে ভাষাটা গড়ে উঠলো, এই ভাষাটা গড়ে ওঠার পেছনেও হিস্টোরিক্যালি যে রিজনটা ছিল, এটা আবার রবীন্দ্রনাথ থেকে আমি উদাহরণ দেবো, যে যদি সুতানুটি গ্রামে ইংরেজের জাহাজ এসে বেড়েছে বলে
যদি এটা চট্টগ্রাম হিসেবে ভিড়ত, তো সকলে চট্টগ্রাম ভাষা থেকে আপনার ভাষা বলতো, এবং চট্টগ্রামের যে সংস্কৃতি, চট্টগ্রামের যে ঐতিহ্য ধারণ করে, তার মধ্যেই আমরা নেশনের ইমাজিনেশনটা করতাম। ফলে নেশন, জাতি কথাটা অলওয়েজ একটা হলো হিস্টোরিক্যাল, বুঝতে হবে তার উৎপত্তিটি কেন হয়েছে, এবং আমাদের এখানে তার পাশাপাশি এই জাতীয়, যেটাকে আমরা জাতিবাদ বলি বা বাঙালি জাতিবাদ বলি, এর হিস্টোরিক্যাল উৎপত্তির কারণটা কি, এবং কেন এই বাঙালি জাতিবাদের প্রতি একটা প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে, একটা প্রচণ্ড ক্ষোভ, এবং তার মধ্যে বিদ্বেষ রয়েছে, ক্ষোভ এবং বিদ্বেষ সব কিছু রয়েছে। এটার কারণটা কি, হিস্টোরিক্যাল রিজনটা কি, এটা খুব বুঝতে হবে আমাদেরকে। প্রথম রিজনটা হচ্ছে যে আমরা একটা সংস্কৃতিকে বাঙালি জাতিবাদের নামে চাপিয়ে দিচ্ছি, যেটা এই দেশের বিশেষত বাঙালি মুসলমানের তার কল্পনার জগতে এটা নাই, এই জাতির ইমাজিনেশন নাই। কারণ এই জাতির ধারণাটাই তৈরি হয়েছে যে ভাষার মধ্যে, যে সাহিত্যের মধ্যে, এটা কলকাতার উচ্চ বর্ণের যেই যারা যে শ্রেণী, তাদের রচিত সাহিত্য, তাদের রচিত কল্পনা। তার মানে এটা খারাপ হয়ে গেছে ওটা তা নয়। আমি কিন্তু এটা বলবো না যে তার কারণ এটা খারাপ হয়েছে, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে তার ক্ষোভটা কোথা থেকে এসছে, এবং এই ক্ষোভটা যে রবীন্দ্রনাথ বুঝতে পারেননি তা নয়। কিন্তু আমি কিন্তু এই প্রসঙ্গে রবীন্দ্রনাথকে প্রশংসা করবো যে রবীন্দ্রনাথ আবুল ফজলকে যখন লিখছেন যে আমি যে বাংলার কথা বলছি, আমরা এই বাংলাটা সত্যি সত্যি এটা সীমিত বাংলা, এটা একান্তই হিন্দুদের বাংলা, কিন্তু এই বাংলা সত্যিকারের সার্বজনীন বাংলা হবে। আমি তো একদিকে ভারবাটিম বলছি না আপনাকে, তার মর্ম কথাটা বলছি, এটা সত্যিকারের সার্বজনীন বাংলা হবে যদি আমরা এই মুসলমানদের তাদের যে দৈনন্দিন গার্হস্থ্য জীবনের বা তাদের দৈনন্দিন জীবিকার লড়াইয়ের যে ভাষাটা, এটা যদি বাংলা ভাষায় আসে। তার মানে আবুল ফজল তিনি লিখছিলেন যে তোমাদের ওখানে যদি সাহিত্য তৈরি হয়, বাঙালি মুসলমানরা যখন সাহিত্য করবে, তাদের ভাষা তারা আবিষ্কার করবে এবং সেটা বাংলা ভাষায় যখন সমৃদ্ধ করবে, এই তখনই কিন্তু সত্যিকারের আমরা বাংলা ভাষা তার একটা সার্বজনীন রূপ আমরা দেখব। এবং সেটা যে তিনি তো নিজের জীবনে চর্চা করতে খেয়াল করেন, তিনি কিন্তু ওই পুরনো তর্কালঙ্কার কিংবা আপনার কেরি সাহেবের মুন্সির ভাষা তিনি আর্টিফিশিয়াল কৃত্রিম ভাষা তিনি ব্যবহার করেননি। তিনি কিন্তু ওই ব্রাহ্মণ পণ্ডিত আর ইংরেজের তৈরি গদ্য, সেখান থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু আরেকটা বাংলা চেষ্টা করেছেন মুখের ভাষার দিকে যেতে, প্রমোদ চৌধুরী দ্বারা কিছুটা আপনার উৎসাহিত হয়ে। ফলে আমরা দেখবো যে জাতি কথাটা আমরা খুব আনক্রিটিক্যালি ব্যবহার করতে পারবো না, এটা প্রথম কাজ। সেকেন্ড হলো এই যে বিদ্বেষটা তৈরি হয়েছে প্রচণ্ডভাবে বাঙালি জাতিবাদের বিরুদ্ধে, এমনকি বাংলা ভাষার বিরুদ্ধে। তরুণদের লেখেন যে তারা নিশ্চয়ই তাদের ভাষার মধ্যে তারা পরীক্ষা করছে এবং তারা মনে করে যে কলকাতার ভাষা সে মানতে বাধ্য না, এটাই একমাত্র আদর্শ সার্বজনীন ভাষা, সে মানতে বাধ্য না। এবং তারা সঠিকই একদম, তারা ঠিকই বলে বুঝলি। ওকে, আমাদের এখানে আমাদের নিজস্ব কালচার, আমাদের ইমিগ্রেশনগুলো আছে, কিন্তু ক্ষোভটা হচ্ছে আপনি পরবর্তী বাঙালি জাতিবাদের নামে আমরা এটাকে খাড়া করেছি একদম ইসলামের বিপরীতে। দ্যাট ইজ দ্য প্রবলেম। হিস্টোরিক্যালি বাঙালি জাতিবাদটা ছিল এই যে হিস্টোরিক্যাল নেসেসিটি। আমি যদি আপনাকে ফিলোসফিক্যালি কথাটা বলি, হ্যাঁ, তাহলে বলি এটা একটা হিস্টোরিক্যাল নেসেসিটি, এটা ঐতিহাসিক অনিবার্যভাবেই এটা গড়ে উঠেছে বঙ্কিমদের হাতে, কি আপনার এর আগে প্রমোদ চৌধুরীর হাতে, কি রবীন্দ্রনাথের হাতে। কারণ তখন তো বাঙালি মুসলমান তো 100 বছর বাংলা ইংরেজি শেখেনি, পাশ্চাত্যের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, ফলে স্বভাবতই এখানেই হতে পারতো, অন্য কিছু হতে পারতো না। এখন তাহলে কাজটা ছিল কি, কাজটা ছিল বাঙালি জাতিবাদের মধ্যে আপনি ইসলামকে ঢুকিয়ে নেওয়া, অন্তর্গত করে নেওয়া। হিস্টোরিক্যাল তার যে লিমিটেশন, এই লিমিটেশনটাকে ভেঙে তাকে অন্তর্গত করে নেবার চেষ্টা। কিন্তু বাঙালি জাতিবাদী যে রাজনীতিটা গড়ে উঠেছে, এই কিন্তু এটা চায়নি। এই যে কোনো আরবি ফার্সি ভাষা থাকলে সে মনে করতো এটাকে আমরা ইসলামীকরণ করছি, এখানে আপনার জামাতে ইসলামে ঢুকে যাচ্ছে, এখানে ইসলামপন্থীরা ঢুকে যাচ্ছে। ফলে এই ক্ষোভটা শুধু আর ক্ষোভে থাকেনি, এই ক্ষোভটা হয়ে গিয়েছে একটা পলিটিক্যাল, একটা রাজনৈতিক লড়াই। ফলে পুরো ভাষার তর্কটা একটা পলিটিক্যাল স্ফিয়ারে নিয়ে গেছে। নেবার কারণেই আমরা দেখতে পেলাম যে এই বাঙালি মুসলমান বনাম বাঙালি এই বিরোধটা তৈরি হলো। এই বিরোধটা তৈরি হয়েছে, এই বাঙালি মুসলমান সে তো নিজে ইমেজিনই করছে এটা কিন্তু জাতিবাদী, এটা কিন্তু আধুনিক জাতিবাদী। এটা কিন্তু ভাববেন না যে এটা বাঙালি মুসলমান বলে আপনি খুব বিরাট মুসলমানের থেকে যেটা করছেন, এটা কিন্তু আধুনিক জাতিবাদী। আবার একই সঙ্গে উগ্র ধর্মবাদ, যেটা আপনি বলতেছেন আমি মুসলমান, এটা কিন্তু জাতিবাদী। মানে কথা হচ্ছে আমাদেরকে প্রথম কাজটা যেটা করতে হবে সেটা হলো জাতিবাদের ক্রিটিক, জাতিবাদের ক্রিটিকটা লাগবে। ফলে জাতিবাদের যে বিভিন্ন ফর্মগুলো আমাদের সমাজে রয়েছে, তার প্রথম ফ্যাসিস্ট
এক্সপ্রেশনটা ছিল বাঙালি জাতিবাদ, কালচারালি এবং পলিটিক্যালি। এবং এটা যখন পতন ঘটলো, সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য উগ্র জাতিবাদকে দেখছি, যেটা ধর্মীয় জাতিবাদ। দুটা ধর্মীয় জাতিবাদকে আমরা চোখের সামনে এখন দেখছি। একটা হচ্ছে উগ্র ইসলামবাদ, যেটা পরিচয়বাদ এটাই বলতে পারেন, আর হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ। এই দুটো আমাকে এখন বাংলাদেশে মোকাবিলা করতে হচ্ছে। উগ্র হিন্দুত্ববাদটা পুরো উপমহাদেশে ছিল, নতুন কিছু না, আমরা কিন্তু লড়াই করছি। কিন্তু উগ্র হিন্দুত্ববাদ কিন্তু আমার দেশের মধ্যে ঢুকছে। কেন ঢুকছে তার আলাদা কারণ আছে, যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের তাদের যে নাগরিক অধিকার, তাদের যে মানবিক অধিকার, এটা কিন্তু আমরা এই এস্টাবলিশ করতে পারিনি। তারা একটা 8 দফা নিয়ে এসছে। আপনি 8 দফাতে আপনি কথা বলবেন, আমি বলি ঠিক আছে, আমরা 5ই অগাস্ট সেটা বিপ্লব করেছি, আমরা পুরনো কলোনিয়াল আইন তো আমাদের দেশে থাকার কথা না। আপনি একটা কলোনিয়াল আইনে তাদের যে নেতা, আপনি ধরুন চিন্ময় ব্রহ্মচারী, তাকে আপনি ধরুন নিলেন। আরে ভাই, আপনি পুরো গণ অভ্যুত্থান করে দিবেন, তাহলে সকলের রাষ্ট্রদ্রোহী, কারণ চিন্ময় একা তো রাষ্ট্রদ্রোহী না। তাহলে আপনি যখনই এই পলিটিক্যাল কোশ্চেনগুলো প্রপারলি আপনি হ্যান্ডেল করতে পারছেন না কেন? যেহেতু ইতিমধ্যেই আপনার বাঙালি জাতিবাদের পরাস্ত হয়ে যাওয়ার পরে উগ্র যে ধর্ম জাতিবাদ গড়ে উঠেছে, এবং সে শুধু উগ্র ধর্মবাদটা কিন্তু খালি ইসলাম না, কিন্তু একই সঙ্গে সঙ্গে উগ্র হিন্দুত্ববাদ হয়েছে। এবং এই উগ্র হিন্দুত্ববাদের প্রবলেমটা হচ্ছে আরেকটা বিরাট বিপদ, যে এ আবার রসদ পায় বাইরে থেকে। এ আমার দেশের ভেতর থেকে গড়ে ওঠেনি, সে রসদ পায় বাইরে থেকে। ফলে উগ্র হিন্দুত্ববাদ সে কিন্তু এই বাংলাদেশকে, এই দেশের জনগোষ্ঠীর প্রতি, মানে বাংলাদেশে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে সে তার অন্তর্গত, এটা সে ভাবতে পারে না। কারণ সে তার দৈনন্দিন জীবনে সে কিছু কি বলে, সে কিছু অপমান ফেস করে সংখ্যালঘু বলে। দৈনন্দিন জীবনে সে নিরাপত্তা বোধ করে না, তার মধ্যে একটা নিরাপত্তা বোধের একটা অভাব রয়েছে। আমরা সেই নিরাপত্তা বোধটা তাকে দিতে পারি না। যদি আমরা সেই নিরাপত্তা বোধটা তাকে দিতে পারতাম আইনিকভাবে, আইনি নিরাপত্তা যথেষ্ট না, সামাজিক নিরাপত্তা ছাড়া, এবং সামাজিক নিরাপত্তা যথেষ্ট না, সাংস্কৃতিক নিরাপত্তা ছাড়া। যে আপনি একটা হিন্দু মেয়ের শাখা করে কি আপনার সিঁদুর করে বেরোচ্ছে, এবং শি ক্যান ইজিলি কি বলে, she will not be harassed. Not only that, she can easily interact with other members of the community, just like any member of the community. সে সেভাবে তো আপনার ফিল করে না, সে তো বেরোতে চায় না। যেমন কি তার পূজার সময় সেটা বেরোতে সে ভয় পাচ্ছে। তাহলে এই যে সংখ্যালঘু তার যে ভীতিটা, এইটার থেকে তো নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্রের পরে সমাজের, সমাজেরও আগে এবং রাষ্ট্রেরও আগে এটা ছিল সংস্কৃতির এবং সাহিত্যের। এটা আমরা করিনি। এই যে আমরা করি নাই, তার কুফলটা আমরা এখন ভোগ করছি। তাহলে আপনার মতে, আমি আপনার সাথে একমত যে এটা, এখানে আমার কাছে দ্বিমত নাই, কিন্তু আমার কথাটা হচ্ছে যে তাহলে আমাদের পথটা কোথায়, কি করে আমরা এই বহুত্ববাদী একটা সমাজ তৈরি করতে পারি, যেটা ফকির লালনের অনেক গানের ভেতরে, কথার ভেতরে ইঙ্গিত পাই, এবং আপনি নিশ্চিত আপনার একটা আপনার কাছ থেকে এটা জানা খুব আমার বড় লাভ হবে এই জায়গাটা। তো আমরা ফকির লালন ছাড়াও বাইরে আর এর সাথে আমাদের বর্তমান কালে আমরা কিভাবে বহুত্ববাদী সমাজটা গঠন করতে পারি? প্রথমে আমি জানবো, যেটা বলবো সেটা হলো যে বাংলাদেশ যদি আপনি ভক্তির ধারায় থাকেন, যেটাকে আমি ভাব বলি, ভাবান্দোলন বলি, এটা একটা ফিলোসফিক্যাল ডিসকোর্স আসলে, এবং অত্যন্ত সমৃদ্ধ, যেটা শিক্ষিত পাশ্চাত্য শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এটার সঙ্গে তার কোনো খবরই নেই, সে জানিই না এটা, কারণ সে এটাকে কখনো সিরিয়াসলি নেয় নেই। দেখুন, লালন ফকির কয়েকদিন আগে কিন্তু পল্লীগীতি আকারে গাওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, যদি আমি আজকে যে কোনো একটা শিক্ষিত ছেলে জিজ্ঞাসা করি, আমাকে ব্যাখ্যা করে বলো, পাবে সামান্য কি তার দেখা, এই যে সামান্য শব্দটা এর মানে কি বুঝিয়ে বলো, ও কিন্তু বলতে পারবে না, সে জানে না। ওটা কিঞ্চিত ধানে মহাদেব, সে তুলনায় কি আর দেব, লালন বলে গুরু ভেব যাবে রে মনের ধোকা, ও কিন্তু অর্থ করতে পারবে না, বুঝবে না শিখেছে। সে কিন্তু অলরেডি ডিলিংড, সে কিন্তু অলরেডি কলোনাইজড। তার চিন্তার পদ্ধতি থেকে শুরু করে তার যে মানসিক তার যে অবস্থা, সে পশ্চিমের দিকে তাকিয়ে থাকে। সে মনে করে যে গ্রামের লোকগুলো অশিক্ষিত, নিরক্ষর, সে তার মধ্যে কোনো জ্ঞান ট্যান কিছু নাই, সে পাশ্চাত্য বই পড়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, সে জ্ঞানী হয়েছে। এইটাই হলো আপনার একটা জেনারেল আপনার যে অবস্থা। ফলে আমি মনে করবো যে এই কথাগুলো যদি মনে রাখি, তাহলে আমরা একটু পলিটিক্যাল সমালোচনা করি। আমি কিন্তু বহুত্ববাদী সমাজে বিশ্বাস করি না। মানে বহুত্ববাদী লিবারাল একটা ক্যাটাগরি, আমরা অনেককে নিয়ে থাকবো। আমি ফ্যাসিস্টকে নিয়ে কেন থাকবো? তো বহুত্ববাদী হতে পারে না। একটা ইসলাম বিদ্বেষীকে নিয়ে আমি কেন থাকবো? একটা হিন্দু বিদ্বেষী নিয়ে আমি কেন থাকবো? এটা তো বহুত্ববাদী বলে তো আপনার এই লিবারালিজমটা
লিবারেলিজমটাই ফ্যাসিজম তৈরি করে, এটা খুব গুরুত্বপূর্ণ। লিবারেলিজম এবং সো কল এই যে ডেমোক্রেসি, যেটা লিবারেল ডেমোক্রেসি, এটা আর ফ্যাসিজম হাত ধরাধরি করে চলে। কারণ লিবারেলিজম পপুলিজম তৈরি করে, পপুলিস্ট আইডিয়াস তৈরি করে সব জায়গায় না। সব জায়গাতে। আপনি এই পর্যন্ত যত পলিটিক্যাল থিওরিজ পাবেন, হেন কোনো থিওরিজ পাবেন না যিনি বলবেন না যে পপুলিজম এট দ্য সেম টাইম প্রডিউসেস ফ্যাসিজম। হ্যাঁ, পপুলিজম পপুলিজম থেকে তো আপনি মব তৈরি হয়। হ্যাঁ, কিন্তু কিন্তু লিবারালিজম বা লিবারাল ডেমোক্রেসি থেকে যে No, পপুলিজম, liberal democracy itself is the foundation for populism. ফ্যাসিজম, Definitely. I mean, liberal, what does it mean by liberal? আমি তো লিবারালিজম বলতে কোনো সমাজ তো লিবারাল না। যদি সমাজ, যদি আমরা সারা পৃথিবী লিবারালিজমে থাকতো, তাহলে তো সারা দুনিয়া একটাই রাষ্ট্র হতো। ফলে লিবারালিজমটা ব্যবহার করে আমাদের মতো দেশকে বিভক্ত করার জন্য, ইন দ্য নেম অফ লিবারালিজম। আমাদের প্রবলেম তো ভিন্ন। আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা এই যে যেটা একটু আগে বললাম যে আপনার একটা ক্যাপিটালিজম যখন গেল, তখন আমাদের এখানে কী কী পসিবিলিটিস তৈরি হয়েছে। ব্যক্তি আগের যে প্রাকৃতিক যে সম্বন্ধ, সমাজের সঙ্গে তার যে প্রাকৃতিক বন্ধন, এটা ছিঁড়ে গেছে। সে নিজেকে আর প্রাকৃতিক সত্তা আকারে দেখছে না, সে নিজেকে বিচ্ছিন্ন সত্তা আকারে দেখছে, সে নিজেকে ব্যক্তি আকারে দেখছে। ফলে নিজেকে ব্যক্তি আকারে ভাববার যে বৈষয়িক শর্ত, এটা তৈরি হয়ে গেছে। ফলে এই তৈরি হওয়ার কারণে এখানে একটা বুর্জোয়া ডেমোক্রেটিক কালচার ডেভেলপ করবার একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে। ফলে আমাদের যেটা পথের কথা বলছি, তার পথটা কী হবে? আমাদের পথটা হবে ভেরি ক্লিয়ারলি বলা, আমরা একটা বুর্জোয়া ডেমোক্রেটিক কালচারটাকে বিকশিত করাটা এখনকার কাজ। মানে এর মানেটা কি? এর মানে হচ্ছে আমার ব্যক্তি হিসেবে আমার যে স্বাধীনতা, ব্যক্তি হিসেবে আমার যে ক্রিয়েটিভিটি, আপনি যে ক্রিয়েটিভ মানুষ, আপনি বুঝেন এটা কী পরিমাণ দরকার ব্যক্তির স্বাধীনতা। এই ক্রিয়েটিভিটি যেন তার নিজেকে প্রকাশ করতে পারে, তার নিজেকে বর্তমান করতে পারে, এটাকে যেমন সহায়তা করা, একই সঙ্গে এই ক্রিয়েটিভিটি যেন এমন জায়গায় না যায় যে সে তার সমাজের বিপরীতে নিজেকে ভাবতে শুরু করে। ইন্টারেস্টিং দ্বন্দ্ব, ব্যক্তি বনাম সমষ্টির দ্বন্দ্ব। তাহলে ব্যক্তি তো তার স্বাধীনতা সমাজকে দিতে হবে, ঠিক আছে? সমাজ তো তার নিজের ন্যায় নীতি, তার বিধিবিধান সমস্ত কিছু তার উপর চাপিয়ে দিতে পারে না। একজন শিল্পী তার মতো করে চলতে চায়, কারণ এসব সুলতান তার জীবন সে তার মতো করে চলতে চায়, বিড়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গাঁজায় ঘুরে বেড়াচ্ছে, তার সমাজ এটাকেও সহ্য করে। কেন? বিকজ হি ইজ এ ক্রিয়েটিভ পার্সন। সে একটা ইনোভেট করতে চায় তার জীবনের একটা কিছু ক্রিয়েটিভ সাইড, যেটা আমি হয়তো জানি না, আমি যে সমাজের বিধিবিধান মেনে চলে এটা করি না। কিন্তু মূল প্রশ্ন সমাজটা সীমারেখাটা কোথায়? হ্যাঁ, আর আরেকটা জায়গা তো কে ডিটারমিন করবে যে সীমানা রেখা, খুবই ভালো, আই ফুললি এগ্রি উইথ ইউ, 100%। ফলে এই সীমাটা কোথায় এবং আমরা কীভাবে এটা ডিটারমাইন করবো? তো এই ক্ষেত্রে কনসেপ্টটা যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যে বহুত্ববাদ বলেছেন, আমি বহুত্ববাদ বলবো না। আমি জানি আপনি আপনার ইন্টেনশন, আই ফুললি আন্ডারস্ট্যান্ড, আমি বুঝে গেছি ওটা। এটাকে আমরা বলি পলিটিক্যাল কমিউনিটি। আমি যেমন করে আজকে আপনি চলে আসছেন আমার কাছে, আমরা দুজন কথা বলছি, উই মে হ্যাভ মেনি ডিফারেন্সেস, কিন্তু উই বিলং টু সেম পলিটিক্যাল কমিউনিটি। এবং এই ডিফারেন্সটা যেন আমরা কথা বলতে পারি। যে আপনি এসে বলছেন বাস শুনে ভালো লাগলো আমার। বাস কথাটা আসলে ডিসকাসিভ ট্রেডিশনই কিন্তু ধারা, ঠিক এক্স্যাক্টলি তর্ক বিতর্ক না, যে আমাদের ডিসকাসিভ ট্রেডিশন আছে, তার মধ্যে দিয়ে কিন্তু তর্ক করে জামিলের জায়গা থাকবে, ফারাক তার না। কিন্তু আমরা কিন্তু উই মাস্ট গো ফরওয়ার্ড। হ্যাঁ, আমাদের ইন্টেনশনটা হতে হবে যে আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে? ফলে এখানে বহুত্ববাদ না, কিন্তু আমাকে ওপেন থাকতে হবে। আমার যে মতটা, যেটা আপনি উল্লেখ করেছেন, খুব সুন্দরভাবে কথা বলেছেন, যে যেটা আমি আমার মত আকারে যেটা এখন আছে, কিন্তু আমাদের এখানে সজীব চিন্তা, সজীব ও সক্রিয় চিন্তা যখন এখানে জাগে, তখন মত তো একটা মৃত জিনিস, মত তো আর সেটা থাকে না। কারণ যে কোনো পুরনো মতকে তো সজীব ও সক্রিয় চিন্তা আবার পর্যালোচনা করতে পারে। এই যে পর্যালোচনা করবার যে শক্তিটা, পর্যালোচনা করবার যে পরিস্থিতিটা, এটা আপনি আমাকে তৈরি করে দিচ্ছেন, আমি আপনাকে তৈরি করে দিচ্ছি। তৈরি করার পরে আমরা একটা পথে এগিয়ে যাচ্ছি। যারা আমাদের কথা শুনছেন তারাও শুনে, হ্যাঁ ভাই তো, তাই তো, আমি যেভাবে আগে ভাবিনি। আমি সেটা তার পুরনো মতটা সে থেকে বেরিয়ে এসে সামনে এলো। এটা কিন্তু বহুত্ববাদী সমাজ। বহুত্ববাদী সমাজের বিরাট প্রবলেমটা করে কি, কারণ একজন বলছে এটা আমার মত, রাইট, বুঝেছি, আমার আমেরিকায় আমার গান ক্যারিং, এটা আমার এটা আমার মত, বা আমি একটা ব্যাপার, এটা আমার মত, আমার এইটা হলো আমার ব্যক্তি স্বাধীনতা, আমার মত, ঠিক আছে? বা এই ধর্ম ইসলাম, এটা আমার মত, এটা আমার বিশ্বাস, ঠিক আছে না? এটা বলে আপনি কিন্তু ওই তারই নিজস্ব একটা ব্যাখ্যা সে সমাজে কিন্তু চাপিয়ে দেবেন চেষ্টা করছেন। আমি বলছি এটাই কিন্তু
হচ্ছে যে ইসলাম, তোমারটা ইসলাম না, এটা হলো সহি জিনিস, বা এটা হলো সেকুলারিজম, তোমারটা সহি না, কথা না? এই তর্কটা করছে। কিন্তু ডেফিনেটলি এই কারণে বহুত্ববাদের আমি ক্রিটিক্যাল। আমি মনে করি যে সজীব এবং সক্রিয় চিন্তাকে বিকশিত করতে দেওয়া, এটাই সমাজের বিকাশের একটা একমাত্র পথ। একদম আমি এবং আপনার এর সাথে এবং এর মধ্যে দিয়ে আমি শেষ করি, যেমন ডেফিনেটলি আমি বুঝতে পারছি, আমি থ্যাংক ইউ সো মাচ, আমি ধরে ফেলতে পেরেছি। এর মধ্য দিয়েই কিন্তু আপনার সামষ্টিক ব্যাপারটা তৈরি হয়, সামষ্টিক যে চেতনা, সামষ্টিক যে পরিসর, যেটা আমরা ইমাজিন করি। আমার একটা জগৎ, সেই জগতের মধ্যে জামিল নামে একটা ব্যক্তি আছেন, যিনি নাটক করেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। অনেক তার পরীক্ষা নিরীক্ষা আমার কাছে হয়তো বা অপছন্দ হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং, আমি লার্ন ফ্রম হিম। বা তার কিছু তত্ত্ব আছে, মত আছে, অপছন্দ হতে পারে, বাট হি ইজ এ ভেরি ইন্টারেস্টিং। তার ড্রেসটা একটু অন্যরকম, তার চলাফেরা একটু অন্যরকম, ঠিক আছে? ফলে এই যে ফলে এটা বহুত্ববোধ না, কিন্তু দিস ইজ দ্য ওয়ে সোসাইটি অ্যাবজর্বস। অ্যাবজর্ব কিন্তু এভাবে অ্যাবজর্ব করে না যে আপনি সমাজের সমস্ত কিছু সমাজের বিরোধী। দেখুন, আমি একটা সুন্দর উদাহরণ দিই আমাদের, এটা আমি দেবো এখানকার যে পুরনো সাধু সন্তদের ধারা। আমি যেহেতু লালন ঘরের একটা মানুষ, তাহলে আমাদের ঘরের মধ্যে আমরা কী আলোচনা করি? ধরুন, গাঁজা, আমাদের ঘরে গাঁজা নিষিদ্ধ, ঘুরতে যে কোনো ধরনের আপনার নেশাদ্রব্য নিষিদ্ধ, আচ্ছা ঠিক আছে না? এখন কিন্তু গাঁজা তো মহাদেব খায়, গাঁজা তো শাক্তরা, তাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সাধনার ক্ষেত্রে তাদের গাঁজা লাগে, তখন ওদের কী করবে? ওদেরকে নিয়ে বেরোবে, ঠিক আছে না? তাহলে যেটা হচ্ছে, আপনি যদি আপনার দরবার থেকে তাকে বের করতে দেন না, মানে আপনি সাধু সন্তদের যে বৃহত্তর যে দরবার, সেখানে কিন্তু তারও একটা স্থান আছে। কিন্তু যে গাঁজা খায় বা সে অন্য ধরনের আপনার সাধনা করে, যেটাকে আমি তান্ত্রিক বলি বা যে কোনো নামে বলি, লালন আবার তান্ত্রিক না, চৈতন্য তান্ত্রিক না, কিন্তু তন্ত্র কি নিষিদ্ধ না? তারা বলে তুমি যদি এই পথে গিয়ে পেয়ে থাকো তুমি করো, কিন্তু যদি এই পথে তুমি যেতে চাও, এটা কিন্তু সামাজিক পথ না। কারণ ফকির লালনটা তারা বলে ফকির, যে ফকির, এটা কিন্তু সামাজিক একটা ধারা, এটা কিন্তু তান্ত্রিক ধারা। মানে তুমি বামাচারী হবা, কিন্তু বাউলের নামে যেগুলো করো, যে সেটা ব্যভিচার, এটা কড়াভাবে নিষিদ্ধ। কিন্তু এটার প্রতি তারা ক্রিমিনালাইজ করবে না। আপনি এটা করতে পারেন, কিন্তু এটা ভেবে আপনাকে সে ক্রিমিনাল ভাববে না, ঠিক আছে না? সেজন্য যেমন পাপ পুণ্যের কথা আমি কাহারি শুনি, এক দেশে যা কি পাপ গুণ, অন্য দেশে পুণ্য দেয়, এই লাউনের কথা বলি। মানে আমি কি করে ঠিক করবো? আমি তো সার্বজনীন আইন তো আমি তৈরি করতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার সাধনায় বাধা তৈরি করবো, তুমি আমার সাধনায় বাধা দিবা। ফলে আমার সাধনার ক্ষেত্রটা কি, ভাব দিলে পরে তবে এই রাঙ্গাচরণ। আমার একটা পুরো ভাবটা হচ্ছে যে ফিলোসফিক্যাল কোয়েস্ট, দর্শন চর্চাটা আমার মূল জায়গা। আমার কাছে সাধনা আছে, আমার নিয়ম আছে, আমার সেবা পদ্ধতি আছে, আমার ভক্তি পদ্ধতি আছে, কিন্তু সমস্ত কিছু আপনার যেখানে কেন্দ্রীভূত, সেটা হচ্ছে ভাব চর্চার ধারা। ভাব দিলে পরে তবেই রাঙ্গাচরণ। আগের যে তান্ত্রিক ধারা, যত রকম ধারা, এগুলো বাদ। ফকির লালনের ধারা হচ্ছে ভাব চর্চার ধারা, এখান থেকে আমি উঠে এসেছি। তাহলে আপনি বলছেন এমন একটা সমাজ যেখানে ভাবচর্চার স্বাধীনতা থাকবে অবশ্যই সবার ভেতরে, কিন্তু সব তো রাজি হবে মতের না। স্বাধীনতা থাকবে না, মতের না। তাহলে কি মত? মত এবং সজীব চিন্তা তো এক জিনিস। আচ্ছা, তাহলে কোন মত মানে যে আপনি একটা চিন্তা করবার বিরতি, আমরা একটা যে চিন্তা করছি, চিন্তা করার পরে বিরতি, এক জায়গায় বিরতি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ওটি কে ঠিক করবে যে এটা বিরতি হবে, এটা এই মতের না, এটা স্বাধীনতা তো আছে? সমাজে ঠিক করছে। এটা সমাজ বলতে এখন তো বিমূর্ত কথা বলছেন, না, মানে আমি তো বলছি না, তাহলে কেন কিভাবে এটা আপনার নির্ধারিত বলছি, হচ্ছে? সমাজ তো আমি আর আপনি দুজন তো সমাধানে বসে আছি। আপনি আমাকে বলবেন, আমি আপনাকে বলবো। আপনি যে একটু আগে আমাকে বললেন, আমরা লিবারালিজম ক্রিটিক করলাম, আমরা অনেক কিছু ক্রিটিক করলাম মানে কি, আমরা চিন্তাটাকে জাগিয়ে তুললাম। এই চিন্তাকে যখন জাগিয়ে তুললাম, আপনার মধ্যে তো একই চিন্তা আছে। আচ্ছা, তাহলে এখন যদি কিছু মানুষ থাকে যারা উগ্র মৌলবাদী ধর্মের বিষয়ে, কিংবা আওয়ামী লীগ, তো এরা যদি আপনি মনে করেন যে না, এরা ফ্যাসিস্ট কিংবা এরা হচ্ছে উগ্রবাদ, এরা এখানে থাকার জায়গা নেই, তাহলে তাদেরকে কিভাবে থাকার জায়গা এটা ভিন্নতর। আচ্ছা 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 থাকার জায়গাটা ভিন্ন রকম। আচ্ছা, তাহলে কি আছে? আপনি তো থাকতে প্রথমত, পারবে? আমি শেষ করছি, বাঙালি জাতিবাদের বিরুদ্ধে আমরা তো দীর্ঘকাল আমরা লড়ছি, ঠিক আছে না? লড়ার পরে শেখ হাসিনা এখান থেকে পালাতে বাধ্য হয়েছেন এবং তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। এটা তো আমার কথা ছিল। আবার একই সঙ্গে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এটা তো ইম্পর্টেন্ট আমার। আমরা কি এটাকে বাদ দেবো? আমাদের ক্রিটিক লাগবে বাঙালি জাতিবাদী। তার মানে হিস্টোরিক্যালি খেয়াল করেন, বাংলা ভাষা, আমার যে বাংলা ভাষা,
আমার যে বাংলার সংস্কৃতি, আমি তো এই বাংলা ভাষার মধ্যেই বাস করি। আমার যে চেতনাগতভাবে আমি যেখানে বর্তমান থাকি, এটা তো আমি ভাষার মধ্যে দিয়ে বর্তমান থাকি, ঠিক না? এর বাইরে তো আমার কোনো চেতনাগত কোনো একদম জায়গা ঠিক নেই, আছে। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার ভাষার বিকাশও কিন্তু একই সঙ্গে সঙ্গে আমার এই চেতনার বিকাশ, একই সঙ্গে সঙ্গে আমার মত থেকে আমার চিন্তা, মত মানে আমি চিন্তার বিরতি দিয়েছি। বাঙালি জাতিবাদ আমি 70 মানে কি, তার মানে কি আমি কে তুমি কে বাঙালি বাঙালি বলে ভুল করেছি? আমি বললাম নো, ইটস হিস্ট্রি। হিস্ট্রি মানে কি? তখন আমি এটাই আমার হাতের মধ্যে ছিল। আমাকে আক্রমণ করছে পাকিস্তানি, কিসের কথা বলে আক্রমণ করছে? সে ইসলাম নিয়ে আক্রমণ করছে আমার কাছে। আক্রমণ করার ফলে আমি তখন দেখতে, আমাকে নিজেকে রক্ষা করার জন্য আমি বলছি যে আমি বাঙালি, আমার বাংলা ভাষাকে রক্ষা করাটা আমার প্রধান কাজ। আচ্ছা, আমি বুঝেছি আপনার কথাটা। তার মানে হচ্ছে, সংক্ষেপে যদি বলি, আপনি এমন একটা সমাজের কথা চিন্তা করছেন, এমন একটা ব্যবস্থা যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, আলো কথা বলছে, কিন্তু হ্যাঁ। সবাই বলতে কিছু কিছু যারা ফ্যাসিস্ট কিংবা কিছু কিছু যারা উগ্র মৌলবাদী সত্তা, তারা বাদে। তো এটা বলিনি। তাহলে কারণ উগ্র মূলবাদ কথার ব্যবহার কথা আমারও মনে হচ্ছে হয়তো। মত এবং চিন্তার পার্থক্যটা আমাদের সমাজে খুব অস্পষ্ট। আচ্ছা, বলেন তাহলে। মত মানে হচ্ছে যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আর চিন্তা তো সিদ্ধান্তে থাকে না, চিন্তা তো অলওয়েজ ইভলভিং। ফলে আপনার একটা মত, কালকে একটা মত থাকতে পারে, আমার আজকে তো সেই মত বদলাতেও পারে। তার মানে যারা একটা মতকে ধরে রাখে, চিন্তাকে বিকশিত হতে দেয় না, চিন্তাতে সজীব এবং সক্রিয়, এটাকে ডেভেলপ করতে দেয় না, এটার বিরোধী আমি। এটা তো এই লড়াইটা কারা করে? এই লড়াইটা করে বুদ্ধিজীবীরা। এটা আমি আমার দায় মনে করি, যেহেতু আমি নিজেকে মনে করি যে আমার কাজটা আমি সজীব এবং সক্রিয় চিন্তা চর্চা করি, এটা আমার কাজ। এবং সক্রিয় সজীব চিন্তাকে দেখিয়ে দেওয়া আর্ট, শিল্প, কারুকলার কাজ। যে মানুষ তার যে ক্রিয়েটিভ ক্যাপাসিটি, এটা তো সে ডেমনস্ট্রেট করে সবসময়। ফলে তার ক্রিয়েটিভ ক্যাপাসিটি দেখেও তো আমি বিস্মিত হই যে আরে আমি তো এরকম চিন্তা করি, তখন আমি আমার পুরোনো মতটা বদলাই। আমি যদি মনে করি আরে বাঙালি জাতিবাদ বলে কিছু নাই, আমি খালি সব ইসলাম নিয়ে আরবদের সংস্কৃতি নিয়ে পড়ে আসছি, একটা তো ভালো নাটক দেখলে আমি তো আকৃষ্ট করি, তাহলে ভালো রবীন্দ্রনাথের গান শুনে তো আমার কাছে মনটা আপ্লুত হয়। তাহলে মত এবং চিন্তা সজীব, চিন্তা ইজ অলওয়েজ অ্যালাইভ, চিন্তা মানে অ্যালাইভ। ঠিক আছে, আমি ফিরে আসছি আমার পুরনো প্রশ্ন, এবং তার সাথে আরেকটা কথা জিজ্ঞেস করছি যে তাহলে কে নির্ধারণ করবে এইটা? এই যে এটা আপনি মনে করতে পারেন, আমি আপনার সাথে একমত হতে পারি, কিন্তু বাংলাদেশে 17-18 কোটি মানুষ। আমি দিচ্ছি, আমি সেই উত্তরটা। আর একটা কথা হচ্ছে, এর সাথে আমি একটু যুক্ত করতে চাই যে কিছুদিন আগে এটা হচ্ছে আমাদের প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল ব্র্যাকের একটা গবেষণা, যেখানে ওরা ওই সময়কার কিছুদিন আগে 15 দিন মতো হবে, বলছে যে ঠিক ওই সময়ে 40% মানুষ মনে করেন যে এখন যদি নির্বাচন হয় তাহলে তারা ভোট দেবে না। 9% বলেছেন পরিষ্কারভাবে আওয়ামী লীগকে দেবে, 12-14 এরকম কিছু মনে করছে জামাতে ইসলাম এবং বিএনপিকে দেবে। আওয়ামী লীগ এখানে পেছনে আছে, কিন্তু গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে 40% যারা একদম ভোটই দেবেন না। তো আমার কাছে মনে হচ্ছে এরা চুপ করে আছেন, কথা বলছেন না। আমার কাছে তার থেকে মনে হচ্ছে যে এই যে আমাদের সেক্রেটারিটা যে আগুন ধরিয়ে দেওয়া এবং নানা জায়গায় একটা বড় সংখ্যা আছে যারা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে এখনো গোপনে গুপ্তভাবে কাজ করে যাচ্ছে। তো এই আমার একটা হাতটা, যে আমি আমাদের এই সমাজে হাতটাকে আমি কেটে ফেলবো, তাহলে আমাদের একসাথে থাকবো কিভাবে? তাকে কিভাবে আমার অংশ করে নিয়ে রিকনসিলিয়েশন বলেন, রিকনসিলিয়েশনের জায়গা, কিংবা এদের সাথে নিয়ে আমরা যে এই বিভেদের জায়গা তৈরি করেছি, সেখানে আমরা কিভাবে আমাদের সজীব চিন্তার জায়গাটা তৈরি করবো? প্রথমত আপনি সজীব চিন্তার জায়গায় যদি বুঝে থাকেন, তাহলে এই উদাহরণগুলো আবার এটাতে যাবে না। সজীব চিন্তার ক্ষেত্রে সামষ্টিক যে চিন্তা, সার্বজনীন যে চিন্তাটা তৈরি করে অলওয়েজ বুদ্ধিজীবী শ্রেণী সমাজে চিন্তাশীল মানুষ। এখন এই বুদ্ধিজীবী ফরাসি বিপ্লবের আগে রুশো এসেছিল, ফরাসি বিপ্লবের আগে ভোল্টায়ার এসেছিল, ঠিক আছে তো? ফলে এই বুদ্ধিজীবী শ্রেণী প্রথমত যে মত যেটা সমাজে প্রতিষ্ঠিত তাকে প্রশ্ন করে, তাকে ভেঙে দেয়, এবং তখন নতুন চিন্তার উদয় ঘটে, মানুষ নতুনভাবে চিন্তা করতে শেখে, ঠিক আছে তো? ওকে, ফলে আপনাকে অলওয়েজ এই চিন্তার বিকাশ না, মতে থাকবেন না। বাঙালি জাতিবাদ আপনাকে ধরে নিতে হবে ইট ইজ এ ডেড ইস্যু, এটা শেষ হয়ে গেছে। কেন ধরে নেবেন? এই কারণে যেহেতু আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে এটাকে কভার দিয়ে দিয়েছি। আমরাটা কারা? আমি দিয়েছি, ওকে, আমি দিয়েছি বুদ্ধিবৃত্তিক ভাবে, এবং সেই বুদ্ধিবৃত্তিক কভার দেওয়ার ফলে এখন যে গণ অভ্যুত্থানটা দেখেছেন, এটা তরুণরা তারা অ্যাকসেপ্টেড, যারা নতুন করে চিন্তা করতে পারে। কিন্তু যারা এখানে পুরনো
বদ্ধ মত নিয়ে আছে। তো সে তো এখন পুরনো বাঙালি, হ্যাঁ শেখ হাসিনা একমাত্র ভালো। তো এই মতটাকে আপনি কি করে করবেন? এটাকে দমন করে করবেন আইনের দ্বারা, নাকি আলোচনার মধ্যে করবেন, মানে তাদেরকে ইন্টিগ্রেট করবেন? এটা ভিন্ন ইস্যু। কারণ তাহলে আপনি অনেকগুলো মডেল আছে তার জন্য। একটা মডেল আমাদের কাছে আছে নেলসন ম্যান্ডেলা, ট্রুথ, নেলসন ম্যান্ডেলা, আচ্ছা, ট্রুথ অ্যান্ড জাস্টিস। সেটা কিরকম? শেখ হাসিনা যতগুলো হুকুম দিয়েছে, যাদেরকে দিয়ে এই গুম খুনগুলো করেছে, এরা সেখানে দাঁড়িয়ে তারা যেই অপরাধগুলো করেছে তাদেরকে সেটা তো আগে স্বীকার করতে হবে, অবশ্যই। নাম্বার ওয়ান। এখন ধরুন একটা সাধারণ একটা পুলিশ, ধরুন সে হাসিনার নির্দেশে একটা ছেলেকে গুলি করলো, হত্যা করলো, আর পিটি মারলো, ঠিক আছে না? ছাত্রলীগের একটা কর্মী এই কাজটা করলো, সে তো একটা নির্দেশ শুনে এই কাজটা করেছে। যখনই আপনি তাকে ট্রুথটা যখন জানবেন, তখনই জাস্টিস ইজ পসিবল। ট্রুথ না জেনে জাস্টিস পসিবল না। ফলে আপনি যখন রিকনসিলিয়েশন, এটা আমি বলতে বারবারই যে রিকনসিলিয়েশন আর রিকনস্ট্রাকশন লাগবে, এটা কাউন্সিল, কিন্তু এটা হতে হবে বেসড অন, ফর এক্সাম্পল, ফাইন্ডিং দ্য ট্রুথ। সত্যতা আপনাকে জানতে হবে। আপনি আয়নাঘর কে করেছে তো জানতে হবে, কে আয়নাঘর অপারেট করেছে জানতে হবে। তারপরে তো আপনি দেখবেন যে আজকে 1000 লোককে আয়নাঘরের জন্য দোষী করছেন তা না, আপনি তার জন্য একজনই হয়তো দোষী, শেখ হাসিনা কুডবি, আওয়ামী লীগের একজন লোকই হয়তো তার জন্য দোষী। আপনি তো খুঁজে বের করতে হবে। ফলে এখন আপনি ঢুকে যাচ্ছেন কিন্তু এই বিচারের প্রশ্নে। এটা কিন্তু জাস্টিসের কোশ্চেন, আপনি ইনসাফ কায়েম করবেন কিনা। আমরা আগে করেছিলাম মতের এবং চিন্তার পার্থক্য এবং চিন্তার বিকাশের জন্য কি করতে হবে। এখন আমরা ঢুকলাম কোথায়, যে ইনসাফটা আমরা কি করে আমরা কায়েম করবো, যে সমাজের সে অন্তর্গত, সে এটা ভুল করেছে। আপনি আপনার সন্তানের কথা ভাবেন, আপনি সন্তানটা ভুল করেছে, আপনি ঘরে এসে কি তাকে শাস্তি দেন না? আপনি কি জিজ্ঞাসা করেন না যে তুই কোথায় ছিলি, এই কাজটা কি তুই করেছিলি কিনা, জিজ্ঞেস করেন না? তাহলে ডেফিনেটলি তাদেরকে কোনো না কোনো বিচারের অধীনে হতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, আমি আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষপাতী, পাতি। অবশ্যই 100%। কারণটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। আপনি যদি হিটলারের দলকে আপনি নিষিদ্ধ করতে পারেন, কুক্লাস খানকে নিষিদ্ধ করতে পারেন, তাহলে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না। সজীব চিন্তার জায়গা যেখানে নাই, 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 আপনি কেন করতে পারবেন না? যদি আমি, যেমন আমরা কি করতে পারি, বড়দের রি এডুকেশনে পাঠাতে পারি, যেহেতু তার মধ্যে এই কোনো মানবিক বৃত্তিগুলো সে তার নষ্ট হয়ে গেছে। কেমন তাকে আমার আবার পুনরায় তাকে আবার তার যে বৃত্তিটা, যে বৃত্তি সে হারিয়ে ফেলেছে, সেই বৃত্তিটা সে ফিরে আসুক, এটা আমি চেষ্টা করতে পারি তার জন্য। সেটা তো একটা জাস্টিসের ক্ষেত্রে আপনি করবেন, তার অপরাধ বিচার করে। কিন্তু আপনাকে তো ইনসাফ কায়েম করতে হলে সে যাদেরকে হত্যা করেছে ওদের পরিবারকে আপনি করতে দেবেন। আমরা ভিন্ন একটা জায়গা থেকে আমি আপনার প্রসঙ্গে আসছি। আপনি যেটা বললেন সেটা নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে এবং রোয়ান্ডাতে এটা কিন্তু গাচাচা কোর্ট হিসেবে পুরো কমিউনিটি বিচার করেছে। কিন্তু আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ অন্য জায়গা থেকে মনে হয় লেভিনাস, ইমানুয়েল লেভিনাসের কথা, ফেস টু ফেস। এই যে আমি আপনার মুখোমুখি বসছি, আমি আমার চেহারাটা কিন্তু দেখি না, কিন্তু আমি আপনারটা দেখছি, আপনি আমার চেহারা, আপনি নিজেরটা দেখছেন, আমি আপনারটা দেখছি। কিন্তু এই যে মুখোমুখি হওয়া আমার অপরজনের প্রতি একটা সবচেয়ে বড় দায়িত্ব বলছে লেভিনাস। সেইভাবে দায়িত্ব হিসেবে যদি আমি আপনার পাশে দাঁড়িয়ে দায়িত্বটা গ্রহণ না করি এই ফেস টু ফেস এনকাউন্টারে, তাহলে আমি মানুষ হিসেবেই দাবি করতে পারি। সেই হিসেবে কি আমরা শেখ হাসিনা, এটা শেখ হাসিনার সামনে কি ফেস টু ফেস করতে পারি? আপনি এখানে লেভিনের যে উদাহরণ আপনি দিলেন, লেভিনা প্রথম হি ইজ জুইশ ফিলোসফার, সেকেন্ডলি হি ইজ এ প্রো ইসরায়েলি ফিলোসফার। ওকে, সে কিন্তু এই পুরো যে এসব ইসরায়েলি ফিলোসফাররা এই যে বোমা মেরে পুরো গাজাকে যে মিশিয়ে দিচ্ছে, আপনি তার নাম নেই কেন তাকে তার পক্ষে কথা বলছেন? আপনি ইনসাফ করার বহু পথ আছে। ফলে ফেস টু ফেস তো তিনি যে কথাটা বলছেন, সেই ফেস টু ফেসে হলো কস্টের নিয়ে কথা বলছেন। ফলে তাদের ব্যাপারটা আমরা এখানে আনক্রিটিক্যালি তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। হাসিনাকে অবশ্যই তার বিচার হতে হবে। হ্যাঁ একদম। কিন্তু মাজার ভাই, আমার কথা হচ্ছে যে আমরাটা কারা? আপনি, আমি, এই আমরাটা কে ডিটারমিন করছে? আমরা হচ্ছি তারাই যারা এই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে। আপনি 71-এর পরে আপনি কি পাকিস্তানিদেরকে আমরা বলেন? অবশ্যই না, আমি একদম মুক্তিযোদ্ধা, একদম মুক্তিযোদ্ধা। ভেরি গুড। তাহলে এই যে এরা মুক্তিযোদ্ধা, একদম ঠিক আছে। তাহলে মুক্তিযোদ্ধারা কেউ নেই মনে করেন যে যাদেরকে তারা পরাজিত করেছে তাদেরকে আবার রেস্টোর করবে সমাজ? এই যে খুব একটা র্যাডিক্যাল স্ট্যান্ড। র্যাডিক্যাল না, এটা হলো পলিটিক্যাল। আচ্ছা, এখন 40% আমি খালি বলে দিচ্ছি, আপনি যে না আপনার, আমি আসছি ওই পয়েন্টে আমি উত্তর দিয়েছি। আপনি যে 40% করছে, ফার্স্ট অফ অল এটা আদৌ কে রিসার্চ করে আমি জানি না, ইটস কমপ্লিটলি কোড বেসলেস। আর সেকেন্ডলি আপনি এখন করতেছেন ভোটের হিসাবে। আমরা কিন্তু ভোটে যাই নাই আমি, কারণ ভোটটা তো জনমতকে চিন্তা রিপ্রেজেন্ট তো করে না।
ভোট কিছুর আজকের পৃথিবীর কোথাও ভোটকে গণতন্ত্র বলে না। আপনি যেটা বলছেন ভোটকে কখনো গণতন্ত্র বলে না। ভোট দিয়ে সমাজ গঠিত হয় না, সমাজ গঠিত সম্পর্কের ভিত্তিতে, নট অন দ্য বেসিস অফ দ্য ভোট। ফলে আমরা যখন তাদেরকে ইনক্লুড করবো কি সমাজে করবো না, এটা কিন্তু সমাজের কোশ্চেন, ভোটের প্রশ্ন না। আপনি ভোট নিয়ে ব্যস্ত হচ্ছেন কেন? না না, ভোট নিয়ে ব্যস্ত হচ্ছে একটা উদাহরণটা দেওয়ার জন্য, বোঝার জন্য যে এরা কিন্তু এরকম চিন্তা করে। এই উদাহরণটা ভুল উদাহরণ, এটা তো অত্যন্ত অত্যন্ত আমি বলি যে ক্ষতিকর উদাহরণ। আপনি কিন্তু আপনাকে ভুল বুঝবে কেন ভুল বুঝবে? আমরা কিন্তু যাচ্ছি কিন্তু চিন্তার জায়গাতে, আমরা চিন্তা বদলাতে পারি কিনা আমাদের আলোচনা করা উচিত। আমরা কি বাঙালি জাতিবাদীদের চিন্তার জগতে পরিবর্তন আনতে পারবো? আমি মনে করি ইয়েস। আমার বন্ধুজন আজকে নাম ধরে বলি নাসিরুদ্দিন ইউসুফ, তাইকে আমি বদলাতে পারবো? আমার উত্তর হচ্ছে ইয়েস, যদি সে আসলে আমার কথার যুক্তিটা সে খুঁজে পায়। ঠিক আছে না? এখন ওর যদি গেরিলা বই ছবি দেখি, ইটস এ ভেরি ব্যাড, খুব খারাপ একটা ছবি। অন্য কথা বাদ দিন, এত ভালো একটা ভালো নাট্যকার, সে এই ধরনের ছবি কেন করে? ঠিক আছে। আবার দেখুন ওই যে মেহেরজান যে মেয়েটা ছবি করলো, তার মধ্যে অনেক বেশি অন্তর্দৃষ্টি, অনেক বেশি আছে এর চেয়েও। তাহলে আমি তো এই বিচারটা সমাজে করবো। আমার যে তো মেহেরজান যে করেছে সে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেন আপনার নাসিরুদ্দিন বাচ্চু। তো নাসিরুদ্দিন বাচ্চুর কি বিচার করা উচিত না? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি উত্তর দেন। নিশ্চয়ই। ফাইন, তাহলে আমরা কালচারাল আমরা প্রশ্ন করতে পারি, জানতে পারি, নাকি বিচার করতে কেন নাসিরুদ্দিন ইউসুফ এরকম একটা কথা বলেছেন, না আমরা বিচার করতে পারি। কারণ যত যাতা যেসব শিল্পী বা নাট্যকাররা এই পর্যন্ত এই আওয়ামী ন্যারেটিভটা তারা বহন করেছে, এবং জাতিবাদের নামে ইসলাম, শেষ করি জাতিবাদের নামে ইসলাম নির্মূল রাজনীতি করেছেন। আমি কেন, আমার খালি একটা কথা হচ্ছে কি, আমরা খুব পরিষ্কার ভাবে বলে দিচ্ছি এরা করেছে এরা করেনি। কোনো মানুষ পাবেন আপনি যে 100% করেছে 100% করেনি। না না, অন্য তর্কে না, এই তর্কের এখানে যে নাসিরুদ্দিন ইউসুফের কথা বললেন বা আরেকজনের কথা বললেন, আমি অন্য আপনি যে এতগুলো লোক যে মারা গেল, আপনি কি তার দায় নেবেন? আপনি প্রশ্ন করেন না, আমি তো হত্যা করিনি, বরং আমি মারা গেছে বলেই শিল্পকলা একাডেমির দায়িত্বটা নিয়েছি। না না না, আপনি যে এই যে এদের পক্ষে এখন বলতেছেন। না না, পক্ষে বলছি না, একদম আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি যে এইভাবে কেন দেখা যায় না? দেখা যাবে না এই কারণে বিকজ আমি একদম এর পক্ষে না, আমি একদম হাসিনা ন্যারেটিভের পক্ষে না। আমি খালি বলছি যে এই মুহূর্তে আমি বলছি যে আপনি কি মনে করেন নাসিরুদ্দিন ইউসুফ ছাড়া বাংলাদেশে একজন নাট্যকার? অবশ্যই পরিচালক, ডক্টর পরিচালক আছে। তাহলে তাদেরকে তো বলতে হবে, তাদেরকে মানে কি আপনি কি ফাঁসি দিয়ে ঝুলাবেন? অবশ্যই না। ফাইন, তাহলে আপনাকে তো এটা স্বীকার করতে হবে যে এই ন্যারেটিভগুলো আমাদের এখানে শেখ হাসিনাকে স্ট্রেংথেন করেছে। শেষ দিনে পর্যন্ত তারা এই সরকার। আমার কথাটা খালি একটাই সেটা কি মাজার ভাই, সেটা হচ্ছে পৃথিবীতে কেউ নাই যে শতকরা 100% বলতে পারবে। না না, অন্য তর্কে না, অন্য তর্কে না, কথাটা হচ্ছে তর্কটা তর্কই যে আমি কি করে বলবো যে অমুক মানুষ। আমি তো বলি তাহলে আমরাটা কি? আমরা হচ্ছে আপনার মধ্যে কি আমার মধ্যে যে আমি আছে, আপনার মধ্যে সে কি আমি নাই? ভিন্ন নো বিবেক, এই টাইপ রং। এটা কিভাবে একই আমি থাকতে পারি? বিকজ আপনি সেই বিবেককে আপনি জাগাতে চাইছেন। আপনি একজন ফ্যাসিস্ট। আমি যে এতক্ষণ শেষ করে আমি একজন ফ্যাসিস্ট যদি হয়ে যাই যে বিবেককে, আপনাকে আমি গালি করতে কথা বলছি, সজীব চিন্তার কথা বলছেন, তাহলে আমি আপনার সজীব চিন্তার সাথে একদম একমত। তাহলে আপনি কেন? আমি আপনাকে খালি আমি একটু এখন বলি আপনাকে, আমি আপনাকে বলছি যে আপনি কে বা আমি কে বলার জন্য যে ওর ভেতরে শতকরা 100%। আপনি শুনছেন না তো? শুনছি। যদি আমরা যদি বাহাসে বিশ্বাস করি তাহলে একটা সার্বজনীন একটা নিয়ম তো গড়ে উঠবে আমাদের আলোচনার মধ্যে, সজীব চিন্তার ভেতরে। নিশ্চয়ই সজীব চিন্তার মধ্যে আপনি কি এগ্রি করেন যে বাঙালি জাতিবাদটা আমাদের এখানে ফ্যাসিজম? অবশ্যই। ফাইন, তো শেষ হয়ে গেল। তাহলে আপনি যখন একটা উদাহরণ দিচ্ছি কংক্রিট, তখন আপনি আবার সরে আসছেন কেন? সরে আসছি না, আমি খালি বারবার জিজ্ঞেস করছি কথাটা, বলতে পারেন ডেভিলস অ্যাডভোকেট হিসেবে, যে ওই যে মানুষগুলো যারা এখন চুপ করে আছে, অনেক বড় অংশ আছে যারা চুপ করে আছে, কথা বলছে না বা আপনার সাথে একমত হবে না, তাদেরকে আপনি কি করে তাহলে তারা যে একমত হবেন কি হবেন না এটা তো আমরা এখনো যাইনি, সেই পরিস্থিতিতে আমরা করিনি। আমি একটু ভিন্ন জায়গায় যাই। আপনি কি আলোচনাগুলো করে আজকে যেমন আপনি আমার সঙ্গে কথা বলেছেন, আপনি কি মনে করেন যাদেরকে আপনি পরাস্ত করেছেন, আপনি কি পাকিস্তানিদের ডেকে এনে এখন আলোচনা করবেন যে পাকিস্তান থাকা উচিত? অবশ্যই না। ফাইন, তাহলে আপনি কেন ফ্যাসিস্টদেরকে নিয়ে আবার? আপনার কথাটা একদম বুঝেছি আমি, কিন্তু আমি আপনাকে খালি মনে করিয়ে দিচ্ছি একই সাথে যে আমরা বলতে কিন্তু বাংলাদেশের হয়তো শতকরা 99 ভাগ না, যদি হতো তাহলে এত কথা, এত মত, এত বিভেদ, এত উশৃঙ্খলতা হয়তো এখানে চলে আসতো। পৃথিবীর কোথাও একমতে কিছু হয় না, একমতে কিছু হয় না। ডোনাল্ড ট্রাম্প
আর বাইডেনও আলাদা। ফলে আমাদের একদম, এটা একদম, করে একদম, আমরা একদম। মনে করি সোসাইটির মধ্যে বিভাজন থাকবে। আমি একটা কথা বলি এখানটা, যে জন পল লেডারেক একটা কথা বলছেন, যেখানটা হচ্ছে এথিক্যাল ইমাজিনেশন। একটু কথাটা আমারটা শোনেন। ও বলছেন যে দ্য ক্যাপাসিটি টু ইমাজিন আওয়ারসেলভস ইন আ ওয়েব অফ রিলেশনশিপ দ্যাট ইনক্লুডস আওয়ার এনিমিজ, একটা এথিক্যাল ইমাজিনেশনে। 2 নম্বর, দ্য অ্যাবিলিটি টু সাস্টেন আ প্যারাডক্সিক্যাল কিউরিওসিটি দ্যাট এমব্রেসেস কমপ্লেক্সিটি উইথাউট রিলায়েন্স অন ডুয়ালিস্টিক পোলারিটি। আমরা মনে হয় এখন ওই ডুয়ালিস্টিক পোলারিটির দিকে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে, আপনি এটা উত্তর এটা শেষ করে নিই, দ্য ফান্ডামেন্টাল বিলিফ অ্যান্ড দ্য পারসিউট অফ ক্রিয়েটিভ অ্যাক্ট, যেখানে শিল্পকলা চলে আসে, শিল্পকর্ম চলে আসে। অ্যান্ড দ্য ফোর্থ, দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য ইনহেরেন্ট রিস্ক অফ স্টেপিং ইনটু দ্য মিস্ট্রি অফ দ্য আননোন দ্যাট লাইজ বিয়ন্ড দ্য ফার টু ফ্যামিলিয়ার ল্যান্ডস্কেপ অফ ভায়োলেন্স। আমি আপনাকে প্রথম উত্তর দিই। জি, ইউ আর কোটিং ফ্রম ওয়েস্ট ফ্রেঞ্চ। অ্যাবসলিউটলি। আমাদের ফ্রেঞ্চ করে ভেরি রেসিস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড। ওকে, দেখেন, খেয়াল করেন আপনি কিন্তু একটা উদাহরণ আমি দিতে পারছেন না। উদাহরণ না, আমি একটা কথা, না প্লিজ, আমি আপনাকে যুক্তিটা দিচ্ছি। একটা মানুষকে, আমি আসতেছি তো, আপনি একটা মানুষকে, যেমন আমি বললাম লেভেনেসের কথা, না আমি তো উত্তর দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা, আমি এতক্ষণ আপনার কথাটা মন দিয়ে শুনেছি। একদম, আমি খালি বলছি যে আপনি যদি একটা জাতিকে, যেহেতু বিকজ হি ইজ আ ফ্রেঞ্চ, আপনি সবকিছু পুরো রেসিস্ট এইরকম ইকুয়েশন টানেন। ভাই, তার জাতিকে বলি না। আপনি প্রথমে বলেছেন যে আপনি ফরাসি, তাই আপনি তো ফরাসি। আমাদের পুরো, আমি তো একটা কলোনাইজ লোক না। আমি তো ফরাসি ভাষা যতটুকু জানি, দর্শন সম্পর্কে ধারণা আছে। নিশ্চয়ই আমি লেভিনের উত্তরটা দিয়েছি। ফলে আমার তো একটা পলিটিক্যাল গোল আছে, তাদের একটা আলাদা গোল আছে। একটা কলোনাইজ লোককে এসে তো আপনি উপদেশ দিলে হবে না এই দার্শনিক কথা বলে। আপনি যদি আজকে চৈতন্য থেকে উদাহরণ দিতেন আমাকে, আমি না হয় তার মেনে নিতাম। চৈতন্য প্রেমের উপর সমাজ গ্রহণ করতে চাইছি। আপনি চৈতন্য পড়েন নাই কেন? আমি পড়েছি কেন, বলেন না, আপনি কেন বলছেন চৈতন্য পড়েন নাই কেন? মাজার ভাই, এই জায়গাগুলো একটু একদম খুবই গন্ডগোলের জায়গা। না, গন্ডগোলের জায়গা না, শুনুন, গন্ডগোলের আমি আপনার মধ্যে দেখতেছি। কেন আপনি ওখান থেকে উদাহরণ দিচ্ছেন, তাই কথাটা বললাম। উদাহরণ দিচ্ছে কারণ আমার সমাজ থেকে উদাহরণ দিন। আমার সমাজটা কোথায় শেষ হয়, কোথায় শুরু হয়? তাহলে আপনি যদি বলেন আমি ইউরোপ থেকে নিয়ে এসেছি বলেই এখানটা বিদেশি হচ্ছে। আপনি ইউরোপ থেকে তো এমন কোনো জায়গা থেকে মার্কসের উদাহরণ দেন না। মার্কসের উদাহরণ আমরা পড়ে যেতে পারি। যখন যাবেন আপনি, যখন যে উদাহরণ দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি। আপনি যেখানে পিক করেন তার দ্বারাই তো আমি আপনার অবস্থানটা বুঝি। আমি এইটা কিন্তু তাহলে আপনি ইউ আর রিডিউসিং, যে কোনো মানুষকে রিডিউস করছেন একটা জায়গায় উদাহরণ সম্পর্কে, উদাহরণটা দিয়ে। আপনি তো দিয়েছেন। হ্যাঁ, তো ওই উদাহরণটা দিয়ে একটা মানুষ হয়ে যাচ্ছে। কথার মধ্যে একবারও দেখেছেন আমি কোন কারো উদাহরণ এনেছি? আমি আমার কথা বলছি না, আপনি আপনার কথা বলেছেন। শেষ করে আপনার নিজের কোনো মত আছে, এটা নিয়ে আলোচনা। কেন আলোচনা থাকবে? নিজের কোনো মত থাকবে না? আপনার মতটা তো আপনি নিজে তৈরি করেন নাই। আপনি যে লালনের কথা বললেন, সেই লালনেরকে তো মত নিয়ে আসছেন আপনি এখানে। কেউ তো মানুষ নিজের সম্পূর্ণ মত তৈরি করে না। কিন্তু আপনি যেটা, আমি সেখানে গন্ডগোলটা হয়ে যাচ্ছে। না, গন্ডগোলটা হচ্ছে না, আপনি শুনছেন না। আমি তো শুনছি, এতক্ষণ ধরে চুপ করে তো শুনেছি আপনার কথা। যখনই আপনার কথা মত বিরোধ আছে তখনই আমি বলছি না আমি শুনছি না, এতক্ষণ তো শুনেছি। না, আপনি যে এই পর্যন্ত যে উদাহরণগুলো দিলেন, এটা উদাহরণ না, আমি আমার যুক্তির ক্ষেত্রে, আমি তর্কের ক্ষেত্রে আমি কিছু তাত্ত্বিক কথা আপনার সামনে উপস্থাপন করেছি। এটা তো উদাহরণ না। আচ্ছা, আমি কি আপনার সঙ্গে তাত্ত্বিক আলোচনা করতে পারি? এটা তো সব তত্ত্ব মানে না, বাস মানে এই তত্ত্ব করতে গেলে আমাকে এখন তার পুরো বই নিয়ে আলোচনা করতে হবে। আপনি কি এত সময় আমাকে দেবেন? সজীব চিন্তা যখন বলছিলেন, সজীব চিন্তা করা মানে কিন্তু বই বুকিশ হওয়া না। না, বুকিশ হওয়া না। না, আপনি এখানে একটা কথা উদ্ধৃতি দেয়া মানে হচ্ছে বুকিশ না। আমি না, I'm not being bookish. আপনি যদি এটা জোর করেন তাহলে আপনি কিন্তু জানেন না আমার এখানে আলোচনা শেষ করি। আমি মনে করি আমি বুকিশ। আচ্ছা, আপনি বলেন। আমি তো বুকিশ কথাটা আমি মনে করি, শুনুন, আপনি যদি তত্ত্ব নিয়ে আলোচনা করতে চান, বলেন যে ওই ফরাসি নিয়ে আমি কথা বলি, আপনি বলেন উইল ডু আদার থিং। ইটস অ্যান একাডেমিক ডিসকাশন। আমি এখানে টেলিভিশনে তো আপনার দর্শক আমি বুঝতে পারবো না। উই হ্যাভ টু গো বাহাস, মানে আমরা কথা বলতে বসছি। আপনাকে আমি এর আগে বলি ভাই, আপনি যেগুলো বলতেছেন তো আপনি একটা একটা করে পিক আপ করে থ্রো করছেন, এটা তো হচ্ছে না। আপনার তো আমি চেষ্টা করছি বারবার বোঝাতে মত এবং আপনার চিন্তার পার্থক্য বোঝাতে। চিন্তার পার্থক্য যদি আমরা বুঝাই, তাহলে চিন্তার বিকাশের ক্ষেত্রে আপনি কি করতে পারেন। আপনি ইনক্লুড করতে চান আওয়ামী লীগকে, তো করেন। আপনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা করতে চান, তো করেন। এটাতে কি হবে? প্রতিষ্ঠা করার কথা বলি না আজহার ভাই, আপনি একদম ভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি যাচ্ছি একটা, কেউ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বলেন আওয়ামী লীগটা কি?
আমি আপনাকে যে কথাটা বলছি, আমি আগে আমার উত্তর দেন। ফ্যাসিস্ট একটা দল, তাহলে- এবং যেই দলের বিরুদ্ধে আমার সব সময় কাজ আছে আমি বাজার ভাই, এটা হচ্ছে 92 সাল থেকে আমার কাজ আপনার আছে। কথা শুনে- কাজে আপনি যদি আমার আপনার কাজের কথা জায়গাটা শুনে থেকে কিন্তু না 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 মনে না হয় না না, না 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 শুনেন। কথা শুনে মনে হবে না, কারণ তাহলে একটা পুরো মানুষকে আপনি তো একটা আমার কথায় পাওয়া simple যায় না। বলি। আমার একটা মত এবং চিন্তার পার্থক্য আমি ধরতে পারি না। আপনি আওয়ামী লীগ নিয়ে তো আলোচনা করার দরকার না। আপনার মনে হচ্ছে যে আপনি আমাকে কথা বলতে চাচ্ছেন আওয়ামী লীগকে আমি কি করে রেস্টোর করবো। না, আপনার কথা না, আমি না, তাই না, লাগে। না, 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 তা এটা না, তো issue না, 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 আওয়ামী লীগকে রেস্টোর করার জায়গা আমার কোনো এখানকার প্রিন্সিপাল না বা কোনো ইস্যু না কি এখানে। আপনার? ইস্যুটা পরিষ্কার হচ্ছে যে একটা বিভেদ, ভিন্ন মত আছে ভিন্ন বাংলাদেশে। মত- আমি তো মত নিয়ে আলোচনা করলাম ভাই, আপনি হ্যাঁ। ভিন্ন মত কথা কেন বলছেন? ভিন্ন যে মত- ভিন্ন মত আমার সমাজের জন্য ক্ষতিকর, যে ভিন্ন মত আমাকে বিকাশের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা, এখানে ভিন্ন মত কোথায়? তো এখানে এটা টাকা- আপনি আমাকে এতক্ষণ বলতে আপনার এই যে জাতি- আপনি যখন সে- আমি- সজীব চিন্তার কথা বলেন, আপনি কি আমার কথা বলতে দেবেন না খালি কথা বলতে? নিশ্চয়ই কথা Okay, বলেন, তাহলে আপনার please কথা listen শুনতেই আসছে। তাহলে চুপ করে কথাটা শুনে নাকি। প্রথমত আপনি কথা বলতে এসেছেন মত এবং চিন্তার পার্থক্য। আমি আপনি জাতিবাদ নিয়ে কথা বলেছি, আমি সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছি। ফলে আমি জাতিবাদী না। ওকে, ফলে আওয়ামী লীগের প্রতি আমার কোনো দরদ নেই, যে কোনো জাতিবাদী প্রতি দরদ নেই, উগ্র ধর্মবাদী প্রতি দরদ নেই, কারো প্রতি উগ্র হিন্দুত্ববাদী কোনো দরদ নেই। ফলে আপনাকে আমি বলছি মত এবং চিন্তা মানে চিন্তার বিকাশটা ঘটানো। আপনি যদি মনে করেন যে এই বিকাশের জায়গাটা আপনি অতিক্রম করে এসেছেন, এখন বুদ্ধিজীবী আকার আপনার কাজটা হচ্ছে যে এখানে যারা এই তথাকথিত পুরনো জাতিবাদের মত নিয়ে হাজির হয়েছে তাদেরকে আমরা কি করে মোকাবেলা করবো। কিন্তু আপনার প্রশ্নের ধরনটা বারবার হয়ে যাচ্ছে আওয়ামী লীগের ব্যাপার। আমি তো আওয়ামী লীগের ইন্টারেস্টেড না। আচ্ছা, আমি তোকে এখন আপনি শেষ করতে শেষ করি না। আপনি প্রশ্নের বুঝতে আগে প্রশ্ন বলার চেষ্টা করেন। আপনার প্রশ্নটা তাহলে হওয়া উচিত ছিল যে আমরা এই যে বাঙালি জাতিবাদটা সমাজে রয়েছে তত্ত্ব আকারে নাই কি আছে তো, তাহলে প্রশ্ন হবে এদের সঙ্গে আমরা মোকাবিলা কি করে করবো। আপনি তো আওয়ামী লীগের কথা আনার দরকার ছিল না, ভোটের কথা আনার দরকার ছিল না, তখন আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। ইউ আর রেস্টোরিং দ্য আওয়ামী লীগ, দ্যাটস হোয়াট ইউ আর ডুইং। না না, you're going as in a very simplistic manner. আমি প্রথমেই শুরু করেছি কথা বলে আপনার সাথে যে we are raising questions. আমি খুব আমি আগ্রহী যখন- একটা সংলাপে অবতীর্ণ। আমি এখন একটু যখন- আমাকে বলতে দেন, আমি- আমি- একটু বলে নিই আমি আপনাকে। আপনি আপনি যদি বলার সুবিধা করে দিচ্ছি, একটু দাঁড়ান। আপনাকে মতের কথা আপনি এগ্রি করেছেন আমার সঙ্গে, অবশ্যই এগ্রি করেছি, সজীব চিন্তা এগ্রি করেছেন। নিশ্চয়ই। এবার সজীব চিন্তার আগে প্রশ্ন করেন। আপনি যদি সজীব চিন্তা ফলো করতে না পারেন, লেটস স্টপ। না, কিন্তু কথাটা হচ্ছে আমি সজীব চিন্তা ফলো হ্যাঁ, করছি তাহলে ঠিকই, ফলো করুন। কিন্তু আমি আওয়ামী লীগ ইন্টারেস্টেড। আমার কথা আই এম নট ইন্টারেস্টেড ইন আওয়ামী লীগ। আমার কথাটা ভিন্ন। আমি ভিন্ন ভাবে আপনাকে কথাটা বলুন। বলছি। আপনি একমত, উই এগ্রি আই ডোন্ট থিংক উই আর। এই জায়গায় সজীব চিন্তার বিষয়। নো, আমি মনে করি ইউ ওয়ান্ট টু রেস্টোর দ্য আওয়ামী লীগ। না, এটা তো আপনি জোর করে চাপিয়ে দিচ্ছেন আমি আমার চাপিয়ে উপর। দিচ্ছি না, না। আমি চাপিয়ে দিচ্ছি না, আমি- না, 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 না। আমি- আমি আপনাকে বলেছি যে আমি একটা আপনি কথা, বলেন, আমি আমরা- আপনাকে বারবার একটু এখন আমাকে বলতে, আপনার চিন্তা এখন থেকে একটু যে আমাকে বলতে দেন, এখন বলেন। আমাকে একটু বলতে দেন। আপনি তো শুনলাম আপনার কথা। হুম। আপনি বলছেন আওয়ামী লীগকে রিস্টোর করতে চাচ্ছি। অবশ্যই না। আমার যদি কাজ দেখেন 92 সাল থেকে এ পর্যন্ত, আপনি সব কাজের ভেতরে দেখবেন আপনি যে নতুন ভাষার কথা বলছেন, আমি বিষাদ সিন্ধু করেছি। বিষাদ সিন্ধুর কথা যদি আপনি চিন্তা করে দেখেন, জি তাতে কিছু আসে না। না, কিছু আসে যাবে What না you কেন? are thinking, but না আমরা না এখন না না, সমাজে- বিষয় আসে যায় না এই অর্থে, এই অর্থে। বলছি, আমি বিশ্বাস আমার করলে- কথাটা শেষ করতে দেন একটু। বলেন। এসে যায় না, এখন আপনি যদি বলেন কিছু এসে যায় না, তো আপনি এখন একটা বিচারকের হ্যাঁ, জায়গা আমি থেকে তো করবো বলছেন। তো। বেশ, ঠিক আছে, আপনি বলেন এখান থেকে। আমার তো আমার বলার- কথাটা আমি হচ্ছে, অবশ্যই- আমার কথাটা হচ্ছে একটা খুব পরিষ্কার জায়গা। হুম। আমার কথাটা হচ্ছে আমরা এখানে যাই কথা বলি, ফুকোর আবার বলবেন ফুকো নিয়ে না, আসছি আমি এখানে। চাই না এটা। আমি আচ্ছা, আপনি আচ্ছা, বাংলাদেশের ঠিক আছে, উদাহরণ ঠিক আছে। দিতে দেন। না, বাংলাদেশের উদাহরণ না, আমি কথা বলছি যে যখন ইন্টেলেকচুয়ালরা এভাবে আলোচনা করেন, তখন জনগণ কিন্তু তার পথ, তার আমি মত, intellectual না। তা আপনি এতক্ষণ তো ইন্টেলেকচুয়ালাইজিং No, করছেন, আমি simply তাত্ত্বিক আমার- কথা বলছেন তো। শুনুন ভাই, ইন্টেলেকচুয়াল মানে ফুকুর নাম নেওয়া না। ফুকু নিয়ে কথা বলতে আপনি আরেকটা সেমিনার করে আলোচনা করবো আমি। ওকে, প্লিজ একটু দয়া করে ভাবেন। আমি কিন্তু এইভাবে টেরোরাইজ করি না উইটনেস। আই এম ভেরি সরি, আমি টেরোরাইজ করতে চাচ্ছি না। টেরোরাইজ করেন না। আপনি সিম্পল যেগুলো আলোচনাগুলো আমরা সেই সিম্পল জায়গা থেকে আমরা এগোই, কারণ বাংলা ভাষা যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ, বাংলা ভাষার চিন্তা প্রচুর সমৃদ্ধ। আমি এখন কথাটা শেষ করতে সেখান থেকে দিলেন না, আপনি আমার কথাটা কিন্তু শেষই করতে দিচ্ছেন না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এখানে। সজীব চিন্তা যেখানে বলছেন, যে আসুন। চিন্তাটা গ্রো এবার- করে, এবার এটা স্ট্যাগনেন্ট না। এখান থেকে আই ফুকুরকে কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। জি। ওই যে স্ট্যাগনেন্ট না, কিন্তু কেউই একমত করে আপনার মতন করে তৈরি করেননি। আপনি বিভিন্ন থেকে আলোচনা good, করেছেন, political সেখান থেকে আপনি নিজেও ইভলভ করছেন এবং আমরা Fine. সবাই ইভলভ করছি। Very good. ওই ইভলিউশনের ভেতরে আমরা অগ্রসর হচ্ছি। Very good. কিন্তু ওই ইভলিউশনের ভেতরে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির যে চেঞ্জের কথা আমরা ভাবছি এবং আমরা যে পরিবর্তনের জায়গায় যাচ্ছি বা নতুন পথ দেখতে চাচ্ছি, সেইখানে যদি আমাদের সমাজের কিছু অংশ থাকে যারা আমার সাথে একমত না, তাদের সাথে আমরা এই সজীব চিন্তার জায়গায় কিভাবে আসবো? ভেরি গুড। বলি,
এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। ওকে, সে যদি পলিটিক্যাল কমিউনিটির মধ্যে বিলং করে, আপনি একটা বাংলাদেশে আছেন, ইউ বিলং টু এ পলিটিক্যাল কমিউনিটি, ওকে, আপনি জাতিবাদের অন্তর্গত না, এটা পলিটিক্যাল কমিউনিটি, দের ডিফারেন্ট ক্যাটেগরিজ এবং ডিফারেন্ট কনসেপ্ট। তার মধ্যে যদি কেউ সে মতের বিরুদ্ধে যখন সে থাকে না, তখন সে মতকে কী করবেন আপনি? আপনার মতটা কি তাকে রেখে দেওয়া? না, Then what you going to do? একটা রিজলভ করা তো বলেন না, আপনার পদ্ধতি। ইস্যুটা হচ্ছে রিজলভ করা তো fine, কোনোভাবে। সেই রিজলিউশনের আপনার পথটা তো- আমার হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, রিজলিউশনের পথটা হচ্ছে প্রশ্ন উত্থাপন করা এবং না, কালচার এবং শিল্পকর্ম সেটাই করতে পারে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করলেন তো ব্যাপকভাবে প্রশ্ন উত্থাপন করা, জনগণ তার পথটা খুঁজে নেবে, আমাকে ইম্পোজ করা তাই চাই। তাই তো, কিন্তু আপনি যে প্রশ্ন, খুব ভেরি গুড, আমরা তাহলে প্রশ্নগুলোই করি। আপনি তাহলে, আমি এটাকে, আমরা যেখানে কংক্রিট উদাহরণ আকারে আওয়ামী লীগ উদাহরণটা এসছে, আমি তো আওয়ামী লীগের নামও নিতে চাইনি, আমি বলেছি বাঙালি জাতিবাদ, ঠিক আছে না? আপনি আমাকে একটা উদাহরণ দিলেন যেটা হচ্ছে ভোটাভুটির জায়গা থেকে উদাহরণ দিলেন, আমি এটা অ্যাভয়েড করতে চাইছি। খেয়াল করেন আমরা কোথায় ভুলটা করছি। আপনি বাঙালি জাতিবাদ থেকে যদি আপনি অগ্রসর হতে চান, তাহলে আপনি বলুন কী করে আপনি অগ্রসর। আমার একটা পথ আছে, আপনি আমার পথটা যদি মনে করেন যে এই পথটা বেঠিক, ফাইন, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। তাহলে লেটস টক অ্যাবাউট দ্যাট। বাঙালি জাতিবাদটা শেষ হয়ে যাচ্ছে, এই ফেজটা ফিনিশ। বাঙালি জাতিবাদের পরে একটা উগ্র ধর্মবাদ এসছে, এটাকে আপনাকে মোকাবেলা করতে হবে। আপনার ইন্টেলেকচুয়াল বা আর্টিস্টিক প্ল্যানটা কি, এটাকে মোকাবেলা করতে হবে। বেশি করে প্রশ্ন উত্থাপন করার জায়গা তৈরি করে দেয়। উত্থাপনা, আমি যে তাই করছি, আমি তো প্রশ্ন Exactly, করছি কি করে exactly. মোকাবেলা করব? যাতে করে আপনি যেটাকে Okay, সজীব চিন্তা আমি যে বলেন, ওই প্রশ্নটা- সজীব আমি চিন্তাগুলো যে তৈরি হয়। প্রশ্নটা উত্থাপন করলে তার উত্তর তো আমাকে আপনাকে বের করতে হবে। নিশ্চয়ই। তাহলে আমার একটা কাজের ধারা আছে যেখানে আমি উগ্র ধর্মবাদকে কি করে মোকাবেলা করব। ওইটা বলেন Right. কিভাবে তাহলে আপনি ধর্মটাকে মোকাবেলা করবেন, উগ্র 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 তাহলে ধর্ম। আগের এই কুতর্কগুলো বাদ দিই আমরা। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো করতে গেলে আমরা যেটা করবো, আমরা আলটিমেটলি নোয়িংলি অর আননোয়িংলি উইল সিম্পলি সাপোর্ট দ্য ফ্যাসিজম। Of course not. That is not my Thank you intent very at all. much. তাহলে আমরা আগাবার প্রথম প্রশ্ন হচ্ছে যে জাতিবাদের ক্রিটিকটা পূর্ণাঙ্গ করা আগে ফার্স্ট। সকল প্রকার জাতিবাদ, সকল প্রকার পরিচয়বাদ, এটা ফ্যাসিজমের রূপ পরিগ্রহণ করে, প্রথম ডিসিশন। ফলে যে কোনো জাতীয় এটা করে, সেখান থেকে আমাদের কী ধরনের কনসেপ্টে যাওয়া দরকার? পলিটিক্যাল কমিউনিটির কনসেপ্টে যাওয়া দরকার। পলিটিক্যাল কমিউনিটি কী করে? সে একটা রাজনৈতিক জনগোষ্ঠী এবং সে নাগরিকদের কিছু অধিকার দেয়, তার কিছু অধিকার দেয়, তার কিছু নাগরিক অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা তার থাকবে, ঠিক আছে তো? ওকে, এবং তার কথা বলার অধিকার তার থাকবে সভাপতি। ফলে সে অধিকার তো আমরা কেউ হরণ করছি না। কিন্তু যে ক্রিমিনাল, অলরেডি ক্রিমিনাল ভূমিকা যে পালন করেছে পলিটিক্যালি এবং ইন্ডিভিজুয়ালি, এর তো একটা বিচার হতে হবে। আপনি এই বিচার করা ছাড়া তো আপনি অতিক্রম করতে পারবেন না। ইউ হ্যাভ টু ফিনিশ দিস স্টেজ ফার্স্ট। মানে বাঙালি জাতিবাদের এই পর্বটা আপনাকে অতিক্রম করতে হবে, পাশাপাশি উগ্র যে ধর্মবাদ এসছে তাকেও মোকাবেলা করার পথটা আপনাকে আসবে। তাহলে ওইটা একটু আলোচনা করি। আসতে এটা শেষ করে আমরা আগে একটা বান উগ্র ধর্মবাদ মোকাবেলার একটা ক্লাসিক্যাল মার্ক্সের পথ আছে। মার্ক্সের পথ হচ্ছে ক্রিটিক অফ রিলিজিয়ন, মানে একটা থিওলজি, মানুষের চিন্তাটা, যে চিন্তা নিয়ে কথা বলছি, এই চিন্তার একটা রূপ আছে। সেই রূপটা ধর্মতত্ত্বের রূপ নিয়ে একটা বিভিন্ন ধর্মে সেটা থাকে, নিহিত থাকে। তাহলে ইসলামের যে নিহিত, তার যে দার্শনিক দিকটা, তার যে মর্মের দিকটা, এটা কিভাবে হাজির রয়েছে, সেটা সেখান থেকে বেরিয়ে নিয়ে এসে এটাকে দর্শনের, চিন্তার, তর্কের বিষয়ে পরিণত করা হচ্ছে প্রথম কাজ। আমি এটা সহজে উদাহরণ দিয়ে বুঝবে আপনার যারা দর্শক শুনবে। আপনি যদি বাদাম খান তো বাদামটা বাড়িতে খোসাটা ফেলে দিয়ে ভেতর থেকে কী খান? আপনি শ্বাসটা আপনি খান। তাহলে ধর্মতত্ত্বের মধ্যে তেমনি দর্শনটা, তার ভাবটা ওই ভেতরে থাকে, বাইরে তার একটা শক্ত আবরণ থাকে। ওই আবরণটাকে ভেঙে তার দার্শনিক মর্মটা আপনাকে বাইরে আনতে হয়। বাইরে আনলে এটা তখন একটা দার্শনিক তর্কের বিষয় পরিণত হয়। আমি একটা কংক্রিট উদাহরণ আপনাকে দিই। সেটা হচ্ছে যে এই যেমন ধরুন ইসলামে যেমন আছে যে ওয়াল্লাযীনা ইয়ামুনুনা বিল গায়ব, তার একটা ফিলোসফিক্যাল প্রেমিসটা হচ্ছে আপনি কী করবেন? আপনাকে গায়েবে আত্মসমর্পণ করতে হবে। গায়েব, যা অনুপস্থিত, যা নিত্য অনুপস্থিত, ঠিক আছে? ফলে আপনি এই থিওলজিক্যাল প্রশ্নটাকে আপনি ইতিমধ্যে এই প্রশ্নটা তোলার মধ্য দিয়ে এটাকে একটা দার্শনিক প্রশ্নে আপনি পরিণত করেছেন। আপনি আসলে গায়েবটা কি? নাই না, ওটা তো গায়েব, ঠিক আছে, ওটা গায়েব। থিওলজি বলে। গায়েব যেটা নিত্য অনুপস্থিত। আপনি যখন লা ইলাহা বলেন, এটাকে বলা হয় নাফি। আপনি বলেন আল্লাহ নাই বলেন, তারপর আপনি বলেন কি ইল্লাল্লাহ। এই যে নাফি এবং ইসবাত, এই যে নেগেশন এবং অ্যাফার্মেশন, এটা তাহলে ইসলামের কর্মের মধ্যে নিহিত রয়েছে। তাহলে এইগুলাকে অস্বীকার করে ধর্মতত্ত্ব কী করে? আপনাকে এটা একটা এমন একটা ধর্মের জায়গায় সে নিয়ে যায় যে ফিলোসফিক্যাল ডিসকাশনটা ইম্পসিবল হয়ে পড়ে। ঠিক এই হয়েছে এখনকার উগ্র ধর্মবাদের এই প্রবলেম।
ফলে এই উগ্র ধর্মবাদকে যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে অবশ্যই ইসলামকে আমাদের বৃহত্তর আলোচনার মধ্যে অন্তর্গত করতে হবে এবং একই সঙ্গে সঙ্গে তাকে ফিলোসফিক্যালি আলোচনা করবার শক্তি এবং হিম্মত আমাদের জোগাড় করতে হবে, বিদেশিদের কথায় কথায় উদ্ধৃতি না দিয়ে। দিস ইজ দ্য ওয়ে। যখন আমি এটা করতে পারবো তখন এই পাশ্চাত্যের সঙ্গে সেই লেভিনা বলুন কি ফুকো বলুন তার সঙ্গে আমি ভিন্ন একটা জায়গাতে আমি তর্ক করতে পারবো। ঠিক আছে, ইসলামের নিশ্চয়ই কখনো আসবে না। কেন? গড ইজ ডেড বলে দরকার পড়ে না ইসলাম। গড ইজ অলরেডি ডেড ইন ইসলাম। আর মানুষ সম্পর্কে ধারণা আজ সম্পূর্ণ ভিন্ন রকম। যে মানুষ আল্লাহ খলিফা, তার মধ্যে রুহানি যে তার গুণাবলী, সেই রুহানি গুণাবলী দিয়ে তাকে পাঠিয়ে, মানে স্পিরিচুয়াল। রুহানি বললেও তো আপনি আরবি শব্দ কঠিন লাগতে পারে, এটা তো আমার স্পিরিচুয়াল ক্যারেক্টার। মানুষ একটা স্পিরিচুয়াল বিং এবং তাকে একটা স্পিরিচুয়াল বিং আকারে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। ফলে তার এই রুহানি এই যে তার সত্তাটা, এটা তার চর্চার মধ্যে, বুদ্ধির চর্চার মধ্যে তার অন্যান্য বৃত্তি আছে, তার কল্পনা বৃত্তি আছে, ঠিক আছে না, তার প্রেম বৃত্তি আছে, ভালোবাসার বৃত্তি আছে, মহব্বতের বৃত্তি আছে, দয়ার বৃত্তি আছে। আপনি দেখেন বাংলা গানে বারবারে দয়াল শব্দটা খুব চমকে, দয়াল চাঁদ আসিয়া আমায় পার করিবে। দয়াল কথাটা কিন্তু এসে বিসমিল্লাহির রহমানুর রাহিম। আল্লাহ কিন্তু নিজেকে প্রভু বলতে পছন্দ করেন, দয়াল বলতে পছন্দ করেন। এই উদাহরণ আপনাকে দিচ্ছি কেন বলছি, বাংলাতে যেটা আমরা শুরুর দিকে আলোচনা করেছেন, বাংলার যাদের বয়াতি ধারা, বাংলার যে ভক্তির ধারা, এটা অত্যন্ত পাওয়ারফুল। আমি সেখানে অলরেডি এই যে জাতিবাদীর কথা বলেছি, দিট হ্যাজ বিন অলরেডি বিন রিজলভড। আপনি হেন কোনো ভক্তিধারার লোক পাবেন না যে জাতিবাদী বা পরিচয়বাদী, আপনি কখনো পাবেন। তাহলে যে পলিটিক্যাল কমিউনিটির কথা আপনি বলছেন, যে পলিটিক্যাল কমিউনিটি তো আবার ইমাজিন কমিউনিটি একটা হবে। তো সেই ইমাজিন কমিউনিটি কি একটা বাউন্ডারি আছে? ন্যাশনাল স্টেট থাকবে, বাউন্ডারি স্টেট থাকছে, তার মানে আপনি কি পরিষ্কার করে বলতে চাচ্ছেন যে তাহলে কোনো রকম ন্যাশনালিস্ট চিন্তা দরকারই নাই, তার বদলে পলিটিক্যাল কমিউনিটি চিন্তাটা কি? আধুনিক স্টেটটা, এটা উত্তর দিবার অন্য উত্তরটা আগে না দিলে হবে না। আধুনিক স্টেট বলে এখন যেটাকে আমরা স্টেট বলি, এরকম স্টেট বলে সো কল্ড সভারেন স্টেট বলে কিছু নেই। সেখানে যে কনসেপ্টটা আসে স্টেট সভারেন্টি, পিপল সভারেন্টি, এখন কিন্তু কথাটা গণসার্বভৌম, নট স্টেট সভারেন্টি। ফলে স্টেটটা ইম্পর্টেন্ট না, ইট ইজ দ্য পিপল। আপনি পিপল তার নিজের এই জাতকে যে আলোচনা করেছিলাম, তাদের যে সাংস্কৃতিক আলাপ আলোচনা, চিন্তার যে তর্ক বিতর্ক, এর মধ্য দিয়ে সে যেটা বাস করে, সে যেটা যখন সে ইমেজিন করে অ্যাজ এ পিপল, নট সো কল্ড দ্য স্টেট। কারণ স্টেট সভারেন্টির নামে বুঝছি কিন্তু পিপল যে ইমাজিন করে সেখানে জাতিবাদ নাই, সেখানে সকল পরিচয়বাদ নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাহলে সেই পিপল কি ইমাজিন করে ইন কনক্রিট টার্মস? এটা আমার আপনাকে তো করে দেখাতে হবে কি বেশি ইমাজিন করে। আমি তো দেখাচ্ছি আপনাকে একটু আগে, ইসলামের যে তার ধর্মতাত্ত্বিক দিক থেকে ফিলোসফিক্যাল, আপনি জান না, তার সাধারণ মানুষকে দেখেন না, ওর কাছে কথা বলেন না, ও তো অলরেডি তার মধ্যে ইমিগ্রেশন আছে। সে তো মানুষকে ভালোবাসে। গ্রামে কি লোককে হিন্দুকে ঘৃণা করে নাকি যার মধ্যে পরিচয়বাদ নাই? সে তো পরিচয়বাদ অতিক্রম করার মানে হতেছে আপনি কোনো একটা আখড়ায় গেলে ওখানে কি হিন্দু মুসলমান ভেদ করে নাকি? ফকির লালনের মধ্যে হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান ভেদ আছে নাকি? কিন্তু আপনি যখন ওইটাকে বাদ দেন, মানে হিন্দু মুসলমান তো একমাত্র পরিচয় না, আরো তো পরিচয় থাকতে পারে। আর আমরা যেভাবে বলি কোন জেলা থেকে আসছো, কিংবা কোন অঞ্চল থেকে আসছো, কিংবা কোন ভাষায় কথা বলো, জেলার পরিচয় তো আর জাতিবাদীর রূপ না, জাতিবাদী না, এটা তো ভিন্ন কথা। আমরা তো আলোচনা করছি পরিচয়বাদের কথা, যে পরিচয়বাদটা এসেনশিয়ালাইজেশন। আমি নোয়াখালী থেকে এসেছি, এটা ডেসক্রিপটিভ, কিন্তু আমি যখন বলি আমি বাঙালি, এটা কিন্তু ডেসক্রিপটিভ না। আমি আর একটু কংক্রিট বুঝতে চাচ্ছি। তারপরে যে পলিটিক্যাল কমিউনিটি, তার চেহারাটা বললেন তো, আমাদের খুঁজে বার করতে হবে। না, আপনি ভুল করছেন। পলিটিক্যাল কমিটির বিভিন্ন জাতি থাকতে পারে, বাঙালিরা থাকতে পারে, কি সে মনে করে এটা আমার বাঙালি জাতি। আপনি ঠিক তেমনি থাকতে পারে আপনার কি বলে চাকমা, কি মরং, কি সাঁওতাল, তো ক্ষুদ্র জাতিরা থাকতে পারে। জাতি তো এলিমিনেট করছেন না, জাতি তো থাকবে, কিন্তু এই সমস্ত জাতি তারা সকলে মিলে একটা পলিটিক্যাল কমিউনিটি। জাতিবাদটা মানে কি, স্টেটটা ইজ নট বেসড অন ন্যাশনালিজম, স্টেট ইজ এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, যাতে অন্যান্য স্টেটের সঙ্গে সে প্রতিযোগিতা করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে অ্যাজ এ কমন। তার ডিফেন্স পলিসি থাকবে, তার কমন ইকোনমিক পলিসি থাকবে, তার কমন সোশ্যাল পলিসি থাকবে, বাট নট অ্যান ইডিওলজি। আপনি যখন বাঙালি জাতিবাদ হয়ে যাবেন, তখন যারা ইসলামপন্থী দেখে আপনি আরবে পাঠিয়ে দিতে চেষ্টা করবেন, বা আপনি যখন আরব জাতিবাদী হবেন, তখন সব বাঙালিদেরকে আপনি ভারতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দ্যাট হ্যাজ টু বি। না, সেটা আমি বুঝছি আপনার কথা। আপনি বুঝছেন যে তার মানে একটা স্টেট দরকার, যে কোনো বিদেশে বা ডিল করার জন্য। স্টেট নট বেসড অন ন্যাশনালিজম, হ্যাঁ, না, নট বেসড অন ন্যাশনালিজম, দ্য নেসেসিটি অফ দ্য পলিটিক্যাল পাওয়ার। একটা কমিউনিটির দরকার হয় অন্যান্য স্টেটের সঙ্গে ডিল করতে, আনটিল এন্ড আনলেস গ্লোবালি সেই স্টেট গেটস এলিমিনেটেড। স্টেট থাকবে যাদের মধ্যে ক্যাপিটালিজম থাকবে। ফলে যতক্ষণ পর্যন্ত সেই সমস্যা না আসছে, আপনাকে তো অবশ্যই সার্ভাইভ করতে হবে।
So you definitely need very strong people's power, not necessarily all the time state. People's power. কারণ স্টেটের নামে বহু অনাচার হয়, স্টেটের নামে জনগণকে নির্যাতন করা হয়। Done, accepted. ফলে পিপলকে পাওয়ারটার জন্যই আপনাকে একটা প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে, যে গণপ্রতিরক্ষা বলে, আরও অন্যান্য আপনার নীতি লাগবে, যাতে ইকোনমিক পলিসি আপনার জনগণের পক্ষে যায়। এখন ইকোনমিক পলিসি অল্প কিছু মাফিয়া লুটিয়ার পক্ষে যাচ্ছে। ফলে এই যখনই পিপলের কথাটা বলবেন, পিপল সভারেন্টি, ফলে হোল ডিবেট উইল চেঞ্জ। ফলে আমরা জাতিবাদের যুগটা অতিক্রম করে আমরা একটা পিপলের গণযুগে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ, আমাদের সাংস্কৃতিক চ্যালেঞ্জ। আর এটি খুঁজে বার করতে হবে আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, অবশ্যই। তাহলে এখানে আপনি অন্য জায়গায় অন্য কিছু আলোচনার ভেতরে বলেছিলেন লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে। তাহলে এইটা বিষয় একটু ব্যাখ্যা করেন, তাহলে কিভাবে লড়াইটা করা যায়? এতক্ষণ যে এই অবভিয়াসলি আমাদের প্রথমত ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা হতে হবে অর্গ্যানিক, আমার নিজের জায়গায়। এই যে আমি উদাহরণ দিচ্ছি ইসলাম থেকে, উদাহরণ দিচ্ছি লালন থেকে, উদাহরণ দিতে পারি আমি লালনের খাঁ থেকে। এই উদাহরণগুলোর থেকে আমাকে আমার নিজের পরিভাষা, আমার নিজের বয়ান আগে তৈরি করতে হবে। এইটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তাহলে এখান থেকে বাইরে থেকে কিছু নেওয়া যাবে? নিশ্চয়ই নেওয়া যাবে। আপনি ক্রিটিক করবেন বাইরের সঙ্গে, কেন কেন? আপনি হেগেলের ক্রিটিক করুন, আপনি ফিক্সের ক্রিটিক করুন, তার ন্যাশনালিজম, মানে ক্রিটিক ছাড়া নেওয়া যাবে না। ক্রিটিক ছাড়া কেন নেবেন? কেন আপনি এটা আমাদের নিজেরটা তো ক্রিটিক করতে পারি, অবশ্যই। তাহলে তার মানে ক্রিটিক ইজ এভরিওয়্যার। যখনই আপনি ক্রিটিক করেন তার মানে আপনি সজীব চিন্তাকে আপনি জীবিত করছেন, আপনি একটা মতকে মত আকারে গ্রহণ করছেন। আমি যখন কোট করি তাকে আমার বরাত আকারে। আচ্ছা, আমি তাহলে সামারি করছি আপনি যেটা যা যা বলছেন এতক্ষণ। তার মানে জাতিবাদ, সকল পরিচয়বাদ, আপনি বলছেন এমন একটা পলিটিক্যাল কমিউনিটি যেখানে আপনার সব সভারেন্টি হচ্ছে পিপলস সভারেন্টি, এবং যেখানে জাতি থাকবে, বাঙালি থাকতে পারে, আদিবাসী যে কোনো জায়গায়, কিংবা হ্যাঁ, কিন্তু সেটা পরিচয়বাদী সেটা পরিচয়বাদী জাতিবাদী রূপ নিচ্ছে না। এই সব মানুষ তারা যখন একসাথে বসবাস করছে, তারা যেটা গ্রহণ করছে সেটা হচ্ছে বিভিন্ন ধর্মের দার্শনিক তত্ত্বটা গ্রহণ করছে, ওই খোলসটাবাদের উপরে। বলছি আপনাদের সমাজে যখন লাইভলি বুদ্ধিভিত্তিক যখন আলোচনা হয়, তখন আপনি তো যেখান থেকে ইচ্ছে আপনি লিখতে পারেন। আপনি একটা মাদ্রাসার ছেলে, সে কোরআনের কাছ থেকে দার্শনিক আলোচনাটা হতে পারে। দার্শনিক আলোচনা মানে কি? যা নেসেসারি এবং সার্বজনীন, সেই বিষয় নিয়ে আলোচনা। আপনি তখন এটাকে ইসলাম তো নিয়ে আলোচনা হয় না। আপনি হেগেল যখন বলে যে আমি আজকে প্রমাণ করতে বসেছি যে খ্রিশ্চানিটির গডের যে ধারণাটা, সেটা যে সত্য, দর্শনে এটাই সত্য আকারে প্রতিষ্ঠিত করতে দেয়। হি ইজ গোয়িং টু প্রুভ দ্য খ্রিশ্চানিটি অ্যাজ দ্য বেস্ট ফিলোসফিক্যাল ডিসকোর্স ইন হিজ টাইম। এখন আপনি ঠিক তেমনি আজকে যে অন্যান্য যেসব ধর্মতত্ত্বগুলো, তার দার্শনিক দিকটা আমার কাছে পরিষ্কার না। এখন আমি তৈরি করতে পারি না, বুদ্ধির জগতে তাকে নিয়ে আসতে পারি না। এটা বিশ্বাসের জগতে রয়ে আছে। আগে তাকে বুদ্ধির জগতে আনেন না, আগে বুদ্ধির তর্কের বিষয়ে পরিণত করেন। আপনি যেটা করতে পারছেন না, আপনি সেটা করার তো এখানে লম্বা লড়াই আছে আপনার। এটা তো আমি কিছু করছি, কিন্তু লম্বাতে লড়াই আছে আমার। সেই ক্ষেত্রে এখনকার যে জায়গায় অবস্থা রয়েছে, সেই জন্য এই জুলাই গণঅভ্যুত্থানটা হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট হচ্ছে। এটা একই সঙ্গে এটা হচ্ছে সংকেত যে আমরা জাতিবাদ এবং পরিচয়বাদের স্তরটা আমরা অতিক্রম করে যাচ্ছি। আমাদেরকে নতুন করে সব কিছু চিন্তা করতে হবে, পুরনো চিন্তা দিয়ে আমরা এগোতে হতে পারবো। আপনি সাংস্কৃতিক এবং শিক্ষা ব্যবস্থার যে লড়াই, ও লড়াইটা নিয়ে কিছু বলেন, যে কিভাবে লড়াইটা লড়তে হয়। সেটা তো আপনি পুরো শিক্ষা ব্যবস্থা রিফর্ম লাগবে। আপনি কি এই যে সজীব এবং সক্রিয় চিন্তা বিকশিত হয়, এটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। সেই জায়গাটা শিক্ষার সঙ্গে দুটো কথা বলি। আমরা স্কিল দক্ষতার শিক্ষাকে আমরা শিক্ষা বলি না, আমি শিক্ষা বলি না, স্কিল লার্নিং। ওকে, স্কিল লার্নিং ইজ অলওয়েজ লিবেরাল এডুকেশন। ওকে, লিবেরাল এডুকেশনের সহজ বাংলাটা হচ্ছে হৃদয়ের যত্ন, মনের যত্ন করে। মানে যে শিক্ষাটা আপনার মনকে এটা ঘৃণা তৈরি করে না, আপনার মনকে এই যেগুলো আপনি লেভিনা থেকে উদাহরণ দিচ্ছেন, অপরের প্রতি সে সংবেদনশীল, এই যে ব্যাপারটা যেটা করে, যে ধরনের শিক্ষাটা দেয়, তো সেই শিক্ষা তো আপনাকে আগে চালু করতে হবে। আপনি পাঠ্যপুস্তকে এমন কিছু রাখলেন যেটা ঘৃণা তৈরি করে অপর সংস্কৃতির প্রতি, বা কাকে বাদ দেয়, বা কি তেমন কিছু করে যেটা আপনার ছেলেদের মন তৈরি করার ক্ষেত্রে সহায়তা করে না। আর যদি ইসলামী পরিভাষা আমাকে বলতে পারেন, যে শিক্ষা আমার রুহানি বিকাশ ঘটে না, নাফসানিয়াত থেকে রুহানিয়াতে প্রবেশের দরজাটা খুলে দেয় না, এটা তার ভাষা, তার পরিভাষা। আপনি সেই পরিভাষায় কথা বললে সাধারণ মানুষ আপনার কথা তাড়াতাড়ি বুঝবে। আমরা যদি খালি পাশ্চাত্য ভাষায় কথা বলি, ও বুঝবে না।
ফলে তাকে সহজেই বোঝানো এবং তাকে ওই তার এখনকার যে চিন্তার যে স্তর সেখান থেকে তারা তুলে আনার জন্য আপনার একটা শিক্ষা ব্যবস্থার একটা আমূল বৈপ্লবিক পরিবর্তন যেমন দরকার, ঠিক তেমনি সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে এই ব্যাপারগুলো দরকার। যে জন্য শুরুতে আপনাকে বলেছি যে আজকে লালন সম্পর্কে আপনি যেগুলো আপনার শিল্পকলা একাডেমিতে হয়েছে এটা বন্ধ করুন, এটার সঙ্গে লালনের কোনো সম্পর্ক নেই। এই ধরনের নাচানাচি করা এগুলোতে এই সমস্যা সম্পর্ক। সো লেস এই কালচারকে সামনে নিয়ে আসা, কারণ এটা হচ্ছে বাংলার ভাবান্দোলনের সবচেয়ে শক্তিশালী একটা ধারা। ফলে তেমনি তাকে হাজির করুন, তাকে কিছু বাউল ডুগডুগি বাজা গান করতেছে, ঠিক না, তার সঙ্গে গাঁজা যুক্ত, তার সঙ্গে এই যে একটা ভাব তৈরি করছে, দিট হ্যাজ টু বি স্টপ। ফলে সাংস্কৃতিক আন্দোলনটা এইটাই, যখন আপনি এটা তৈরি করবেন তখন লালনকে তারা নতুন করে। তো আপনি কি মনে করেন না যে ভাববাদী চিন্তাগুলো যেখানে বলছেন, যাদের কথা বলছেন, এটা ভাববাদী চিন্তা, এই খুব মেটেরিয়ালিস্ট 2024 সালের মেটেরিয়ালিজমের জায়গা, জগৎ লালন তো ভাববাদী না, ভাব কথাটা তো ভাববাদী অর্থ আপনি একটু আগে যে কথা আমি ভাব আন্দোলন বলেছি, ভাববাদ তো আচ্ছা ঠিক আছে, ভাব আন্দোলনের কথা বলছেন আপনি কি ম্যাটেরিয়ালিজম যে ভাষায় কথা বলি এটা তো ভাব, আপনি ভাব এবং বস্তুর বিভাজন দার্শনিক ক্ষেত্রে বহুত আগে হ্যাঁ সেটা হয়ে গেছে, কিন্তু এই আলোচনাটা ইউজলেস, কারণ লালনের আলোচনাটা ইকুয়ালি ম্যাটেরিয়ালিস্টিক। সেটা ব্যাখ্যা করেন না, সেটা বুঝতে সুবিধা হয় কিভাবে ম্যাটেরিয়ালিস্টিক। লালনের আলোচনাটা আপনার একেবারে বস্তুগত জীবন সম্পর্কে আলোচনা, আপনার জীবনটা কেমন করে ভালো হবে, আপনি পারস্পরিক সম্পর্ক কেমন করে ভালো হবে, আপনার অন্টোলজিক্যাল ফিলোসফিক্যাল থিওলজিক্যাল কোশ্চেনগুলো সে যেমন করে তুলেছে, এটা তো বর্তমানকে হাজির করার জন্য। আমি একটা জিনিস ছোট্ট করে বলি, যেহেতু এটা অনেক গভীর, আপনি যে প্রশ্ন করেছেন এটা মেলা কথা বলতে হবে। এই ফকিররা অনুমানে বিশ্বাস করেন, তারা বর্তমানে বিশ্বাস করে। এই যে আপনি ভাববাদ কথাটা বললেন, এখানে কিন্তু ভাববাদ বর্তমানের তর্কটা নাই, নট অ্যাজ ওয়েস্ট থেকে যেমন কেমন হবে ম্যাটেরিয়ালিজম বনাম আইডিয়ালিজম, এটা ওয়েস্টার্ন ডিভিশন। এখানে ডিভিশনটা হচ্ছে অনুমান আর বর্তমান। আপনি কি অনুমানে বিশ্বাস করেন নাকি বর্তমানে? তারা মনে করেন বর্তমান, তারা বর্তমানবাদী, ফলে তারা ভাববাদী না। বর্তমানই হলো আপনার মনেও যদি কোনো ভাব থেকে থাকে তাকে বর্তমান করে তোলাটা আপনার কাজ। যখন আপনি বর্তমান করে তুলবেন তখন সেটা সত্য। আপনি বর্তমান করে না তুলতে পারলে তো এটা নিয়ে তার তর্ক করে লাভ নেই। আপনার যে কোনো হবে, আপনার আল্লাহর ধারণা যদি থাকে, ধরুন আপনার একটা আল্লাহর ধারণা আছে, একটা অনুমান আছে আল্লাহ, তো এই অনুমানটা সত্য না মিথ্যা আমি কী করে বুঝবো? এটা তো অনুমান। তারা বলছে হ্যাঁ এটাও বর্তমান, কারণ অন্তরঙ্গে কৃষ্ণ বহিরঙ্গে রাধা। কারণ এই ভগবান তিনি কিন্তু বিরাজ করেন মানুষের দেহে, তিনি মানুষের দেহের বাইরে তিনি থাকেন, ফলে তিনি অন্তরঙ্গে ভগবান থাকে আর বাইরে আমরা সকলে মেয়ে। তো ওর তো একটা দার্শনিক তত্ত্ব আছে, আপনি পড়েন না তত্ত্বের মধ্যে ভাব সে কী করে বস্তুবাদকে ডিল করেছে। তাহলে এই বস্তুবাদটা সে কী করে গড়ে উঠেছে, এই বস্তুবাদটা আবার তান্ত্রিক বস্তুবাদ থেকে বিকশিত হয়ে জায়গায় এসেছে। তন্ত্রের কাছে কি ছিল, দেহই হচ্ছে সত্য আর সবই মিথ্যা। ওকে, দেহ যা ভাণ্ড তাই ব্রহ্মাণ্ড। এখন এটা করতে গিয়ে সে দেহকে উপায় আকারে ব্যবহার করেছে তুলে নেওয়ার জন্য। তার যে অন্যান্য যে আত্মিক বৃত্তি, এই বৃত্তির বিকাশের জন্য সে দেহকে ব্যবহার করেছে। এটা হলো তন্ত্রের একটা মোটা দাগের ব্যাখ্যা। তন্ত্র বিভিন্ন দিক আছে, তার বহু আপনার ভালো দিক আছে, সেটা ভিন্নতর বিষয়। এটা হলো মোটা দাগের বিষয়। চৈতন্য এসে এটাকে নাকচ করে দেয় না, এটা তো দেহ তো উপায় হতে পারে না, দেহ হতে হবে যেখানে ভগবান স্বয়ং বাস করেন। তার ফলে ফলে চিন্তার একটা পার্থক্য ঘটে গেল। ফলে যখনই চিন্তার পার্থক্য ঘটে গেল, ফলে দেহের প্রতি আচরণও বদলে গেল, কারণ দেহের মধ্যে ভগবান বাস করে। তাহলে বডিটা অ্যাট দ্য সেম টাইম নট দেখার দিয়ে যে আপনার কী বলে সোল একদিকে আর মেটেরিয়াল একদিকে, দেহ একই সঙ্গে সোল, একই সঙ্গে মেটেরিয়াল। ফলে এই হলো তার সাধনার ধারা। ফলে এই দেহতাত্ত্বিক ধারা, যেটাকে আমরা দেহতাত্ত্বিক ধারা বলি, এটা একই সঙ্গে ভাবতাত্ত্বিক ধারা। ফলে দেহতাত্ত্বিক ধারাটাতে বস্তুবাদী হয়, আলাদা করে কি বস্তুবাদী? তার মানে এটা আলাদা করছেন না, সব পরিষ্কার। কিন্তু আপনি যখন তন্ত্রকে একেবারে নাকচ করছেন, আমি তো নাকচ করি না, তাহলে আপনি বাদ দিচ্ছেন না। আমি ঠিক যেমনি তন্ত্র এসছে কার আগে, চৈতন্যের আগে। তাহলে চৈতন্যের ক্রিটিকটা দেখেন তন্ত্রের, এটা ক্রিটিক করে চৈতন্য যতটুকু ভালো ওটা গ্রহণ করেন। তন্ত্রের বহু ইতিবাচক দিক আছে, আপনি আলোচনা করেন। নাথ সিদ্ধাদের যে কর্মকাণ্ড আছে, কিন্তু নাথ সিদ্ধান্তের জগতের এখন হতে পারবে না। আপনি তো এখন বাস করছেন মডার্ন যুগে। It's a part of your history. It can't be part of your life. Okay, তাহলে চৈতন্য কি করে can be part of the No, it can be part of your life. It can be part of your history. আপনি নতুন করে রিইন্টারপ্রেট করতে পারবেন জীবনে। Then you have the globalization, economic সেখানে আপনি ব্যাখ্যা করতে হবে। কারণ তখন তো পলিটিক্যাল ইকোনমি গড়ে ওঠেনি, তখন তো পুঁজিতন্ত্রই গড়ে ওঠেনি। তো চৈতন্য এগুলো কিছু জানেন না, জানে কি? ফলে আপনাকে সেটা ডেভেলপ করার দায়িত্ব তো আপনার। আপনি তো এইবার 2025 সালে বাস করেন, ঠিক না? ফলে সেটা তো এটাকে বলা হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু রিমেন ইন ইউর ওন হিস্ট্রি। আপনার নিজের যে হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট তার মধ্যে থাকবেন এবং এর মধ্যে আপনি ক্রিটিকটা আপনি হাজির করবেন সামনে।
তাহলে এই যে ভেদহীন সমাজ গঠন প্রক্রিয়া, এই যে ওয়েস্টার্ন সেকুলারিজম থেকে একেবারে ভিন্ন, এবং সেটা যে একেবারে সনাতন বা হিন্দু বৌদ্ধ ইসলাম প্রশ্ন, তাহলে এইটা ডিল করছে আমাদের এমন একটা সমাজ, যে সমাজে আমরা আমরা যেটা পাচ্ছি তা হচ্ছে যে একটা পলিটিক্যাল কমিউনিটি, আর যেখানটা জাতিবাদ সকল পরিচয়বাদ এর বদলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার সজীব চিন্তা। সজীব চিন্তা, আমি কি আপনার মূল কথাটাকে মূল সামারাইজ কথা করতে পেরেছি? মোটামুটি পেয়েছে। সজীব চিন্তা আপনাকে চর্চা করতে হবে, মানে আমি আপনি আমাদের প্রথম কাজ যে সজীব চিন্তা, আর সজীব চিন্তার ফর্মটা নানান রকম হতে পারে। সেটা কি হতে পারে? নাটক হতে পারে, গান হতে পারে, লেখালেখি হতে পারে, ঠিক না, প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে। সজীব চিন্তা বিভিন্নভাবে সে নিজেকে প্রকাশ করে, একদম। তার বিভিন্ন রকম ফর্ম আছে, অ্যান্ড বিভিন্ন ফর্মের মধ্যে তাকে ধরতে পারা ইজ ভেরি ইন্টারেস্টিং কাজ। এটা হচ্ছে যে দর্শন সেই কাজটা করে, মানে দর্শন একটা বিশেষ, দর্শন বলতে আলাদা কোনো সাবজেক্ট নাই। ক্রিটিক্যাল যে কোনো স্টাডিটা সে যে কোনো উপন্যাসের মধ্যে, যে কোনো কাব্যের মধ্যে, যে কোনো নাটকের মধ্যে তার যে অন্তর্নিহিত যে চিন্তাটা থাকে, নিহিত থাকে, যেটা সাদা চোখে প্রত্যক্ষ চোখে ধরা পড়ে না, এটা হচ্ছে এই বুদ্ধিজীবীদের কাজ, এটাকে ধরে না। আচ্ছা, তাহলে এই যে আমি সামারিটা বললাম আপনাকে, যেখানে সজীব চিন্তা আছে সেখানে আপনি বলেছেন যে আপনার আরেকটা কথা যোগ করছি, যে বীজ বপন করা হয়ে গেছে নতুন সমাজে। জি জি, বুঝতে পারছি। এখন সংবিধান থেকে এখন গাছটা কি হবে কি হবে? সেটা হচ্ছে আমাদের এটাই চিন্তার হচ্ছে এখন আসল আসল পথ। মানে এই বীজটার মানে কি, এটা কি দাঁড়াবে, এর রূপটা কি? আচ্ছা, এখন এইটা যে রূপটা কি হবে, এটা কি আপনি আমি বা এরকম যারা আমরা কথা বলছি সেরকম করবে, নাকি এটা করা হয়ে যাচ্ছে, না করা না, হচ্ছে এটা ইতিমধ্যে? সামষ্টিক। সামষ্টিক হয়ে সামষ্টিক। এটা কি হওয়ার প্রক্রিয়াধীন আছে, Definitely। নাকি আমাদেরকে আপনি চ্যানেলাইজ করতে 5ই হবে? আগস্টের পরে মানুষের, জনগণের, গণমানুষে এই বীজটা রোপিত হয়েছে। আমি আপনি একভাবে এই বীজটাকে দেখব, তার একটা রূপ হয়তো আমাদের হাতে হাজির হবে, জনগণের মধ্যে নানানভাবে এটা হাজির হবে। এই যে আপনি ধরুন আজকে তারা একটা কি একটা শপথনামা বা তারা কি একটা ঘোষণা দেওয়ার কথা বলছে, সেই ঘোষণা তো তারা দিতে পারে না, কিন্তু ওই ঘোষণার মধ্যে তো তাদের নতুন চিন্তা, নতুন উপলব্ধি আছে। তারা মুজিববাদকে কবর দিতে চায়, তাদের এই কথাটার মানে কি? এটা তো আমাদের খুঁজে বের করতে হবে। এটা তো আলোচনার বিষয়, ঠিক আছে, এটা তো আলোচনার বিষয়। ফলে এই বীজটা তো এটা আসবে, আজকে মুজিববাদ আসবে, কালকে উগ্র ধর্মবাদ আসবে, তারপর আরো বিভিন্ন রকম জাতিবাদ আসবে। মুজিববাদ তো জাতিবাদের একটা রূপ মাত্র, আরো নানা রকম রূপ আছে। ফলে সমাজ তো ঢুকে গেছে, জাতিবাদের স্তরটা সে পেরিয়ে গেছে অলরেডি, সেটার ক্রিটিক্যাল জগতে ঢুকে গেছে। এই ক্রিটিক্যাল জগতে ঢুকলে মানেই হলো তার মধ্যে স্বাধীন চিন্তা করবার ক্ষমতা জেগেছে, এবং স্বাধীন চিন্তা করার ক্ষমতা সত্যি যদি জেগে থাকে, যদি আমি ঠিক হয়ে থাকি, তাহলে পাশ্চাত্যের সঙ্গে, পাশ্চাত্যের চিন্তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতাও তার ডেভেলপ করেছে। আপনার পাশ্চাত্যটা কোন পর্যন্ত একটু বলেন তো, না, কোথায় পাশ্চাত্য পাশ্চাত্যটা শুরু হচ্ছে আর কোথায় পাশ্চাত্য শেষ? বলছি, এটা হচ্ছে কলোনিয়াল, কলোনিয়াল যে পাশ্চাত্য, কারণ পাশ্চাত্য অলওয়েজ এই হিস্ট্রি অফ কলোনিয়ালিজম অ্যাজ ওয়েল। সেটা হেগুলি বলেন, ইনক্লুডিং মার্কস ইউরোসেন্ট্রিক ছিলেন না কিছুটা, ছিলেন তো, অবশ্যই ইউরোপের অবশ্যই বাড়িতে। অবশ্যই ফলে অবশ্যই। আমি তার ইউরোসেন্ট্রিক চিন্তাটা কেন নেব? আমার বই যদি পড়েন মার্কস ফুকো রুহানিয়া, তাহলে মার্কসকে আমি আমার মতো করে বলছি। আমি তো ইউরোপকে আনক্রিটিক্যালি গ্রহণ করবো, আমি ততটুকুই নেব যতটুকু আমার দরকার আছে, ঠিক আছে না? ফলে আপনি যখন ফুকো পড়েন, ফুকো যদি পড়েন, আপনি ইসলাম আরও ভালো বুঝবেন। কেন বুঝবেন? যদি ইসলামিক স্টেটই কথা বলে, খেলাফতের কথা বলে, ফুকো পড়লে বুঝতে পারছি গভর্নমেন্টালিটি সামথিং ডিফারেন্ট। অবশ্যই প্রশাসন এবং ক্ষমতা দুটো আলাদা জিনিস, এটা ফুকুর কাছে আমরা শিখেছি। ফলে আজকে যদি আপনি ইসলামপন্থীদের শেখাতে পারেন যে, যেটা আপনি বলছেন যে ক্রিটিক্যাল, আমি ফুকো পড়লাম এবং তাকে ক্রিটিক্যাল অ্যাপ্লাই করলাম, যে আমি আজকে যদি একটা 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 ইসলামপন্থীকে আমি বোঝাই, আমি যেটা আমি বোঝাচ্ছি, এবং অধিকাংশ ক্ষেত্রে তারা বোঝে, ইসলামী রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র হতে পারে না, বিকজ দিস ইজ বেসড অন খ্রিস্টিয়ান আইডিয়া অফ সভারেন্টি। পিপল সভারেন্টি যদি সে রাষ্ট্রটা চায়, সেখানে ফুকো কীভাবে কাজে লাগে, ইসলাম কী করে কাজে লাগে? কাজে লাগে খুব সিম্পলি, আমাদের প্রশাসন দরকার, আমার একটা রিল, একটা অনেস্ট দুর্নীতিমুক্ত প্রশাসন দরকার। ফলে ইসলাম তো এটাকে অ্যাপ্রুভ করে, দুর্নীতিমুক্ত প্রশাসনটা দরকার। তার ক্ষমতাটা কী হবে? ক্ষমতার রূপটা অ্যাট দ্য সেম টাইম উইল বি ওই যেটা বললাম, তার যে চিন্তার বিকাশ, তার রুহানিয়াতের বিকাশ। কিন্তু এখানে এই যে রিলেশনশিপ, ক্ষমতাকে একটা কক্ষিগত জায়গা না চিন্তা করে রিলেশনশিপ নেটওয়ার্ক হিসেবে যদি চিন্তা করি, এইটাই তো আমাদের চিন্তা করতে সাহায্য করবে। এই যে মডার্ন স্টেটের কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এই জন্য শিক্ষা এবং সংস্কৃতি খুব ইম্পর্টেন্ট। ক্ষমতা যেটা তৈরি করবেন, এটাও কিন্তু এই বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্ক, বিভিন্ন রকম বয়ান তৈরির মধ্যে, বিভিন্ন নাটক, গল্প, গান, কবিতা, এর মধ্য দিয়ে কিন্তু ক্ষমতা তার নিজের মতো করে সমাজের তৈরি হবে। তার যে নতুন যে কল্পনা তৈরি হবে, সেই কল্পনাতে আপনার পুরনো হিটলারের আপনার তত্ত্বনীতি সে গ্রহণ করবে না, সেটা সেই স্বাদটা পেয়ে যাবে। ফলে তাকে তার রুহানিয়াতের স্বাদটা পেতে দিন,
তার যে স্পিরিচুয়াল যে পসিবিলিটি, সেটা তাকে আস্বাদন করতে দেন। এই ধরনের আস্বাদন শব্দ ব্যবহার করলেন চৈতন্য থেকে। এটা তাকে আস্বাদন করতে দেন, সে ঠিকই তার পথ খুঁজে পাবে। তাহলে সজীব চিন্তার কাজ হচ্ছে যে জনগণকে সে পথগুলো দেখানো, যাতে জনগণ আস্বাদন করতে পারে যে সে আসলে ক্ষমতাবান। তার বাইরে তার বাইরে কোনো সেন্ট্রালাইজ ক্ষমতার দ্বারা তার শাসিত হওয়ার দরকার নেই। আমি একটা ছোট উদাহরণ দিতে আগে বলবো, আপনার মনে যদি পুলিশ থাকে, আপনি কি বাইরে পুলিশের দরকার পড়ে? তাহলে নীতি নৈতিকতার ব্যাপারটা তো খালি আইনের ব্যাপার না। নীতি নৈতিকতা আমার এথিক্যাল কালচারাল ইস্যু। আপনি এটা ক্ষুধার্ত হলে আপনার ঘরে এসছে দুপুরবেলা, আমি বাঙালিরা কী করে, কে এসছিস, বন্ধুকে জিজ্ঞেস করে কে এসছে কিনা, এই তো এথিক্যাল। আমি তো সবসময় এথিক্যাল, পাশ্চাত্যে যান তা কিন্তু তারা করবে না। ওই সময়টা খেতে বাড়ি গেলে আপনি তার কিন্তু খাওয়ার দিন, আমরা কিন্তু এটা কখনো করি না। এটা আমাদের কালচারের মধ্যে এথিক্স, আমার কালচারের মধ্যে অন্তত। তাহলে এই যে ব্যাপারটা, তো এই যে আমার সংস্কৃতির এই যে নীতি, এই যে ব্যাপারটা, এটাও তো রক্ষা করার ব্যাপার আছে। আমার অনেক খারাপ নীতি থাকতে পারে, কিন্তু এটা তো একটা নীতি যে যে কোনো লোক ঘরে এলে তাকে, যে আমরা যে বাংলাদেশে আমার আতিথ্যের জন্য বিখ্যাত, আমার কলকাতার বন্ধুরা আমাদের সঙ্গে আমাদের নিয়ে এটা হাসা, বাট উই দ্যাটস হোয়াট উই আর। এটাকে তো আমাদের হারাবার তো কোনো দরকার নেই, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি। ফলে এটাও কিন্তু আমার কালচারাল কোয়ালিটি, আমার জাতিবাদী কোয়ালিটি না। এটা এথিক্স, আমার এথিক্যাল লাইফকে এটা সমৃদ্ধ করে, ঠিক আছে না? এটাকে যদি আমি আরেকটু সামনে নিয়ে যেতে পারি, তাহলে যে যে অনাহারে যার খাদ্য নেয়, তাকে খাদ্য দেওয়াটা ইজ এ পার্ট অফ মাই কালচার, পার্ট অফ মাই এথিক্স। এইটা আমি সমাজকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনার সব কথা, আপনি এখানটা আমি একদম একমত আপনার সাথে। কিন্তু আপনি যখনই বলেন যে আপনার যে নতুন যে আপনার রাষ্ট্রের পলিটিক্যাল কমিউনিটির কথা বলছেন, সেই পলিটিক্যাল কমিউনিটির যদি বলেন আপনি সকল পরিচয়বাদ থেকে বাইরে যেতে হবে। কিন্তু পরিচয়বাদ মানেই তো আমি না, আই বা উই নট ইকুয়াল টু দেম। একটা জায়গা আমরা ভারতীয় না, আমরা ইউরোপীয় না, আমরা ওয়েস্টার্ন না, এই যখনই বলছেন তখনই তো আপনি পরিচয়বাদে ঢুকে যাচ্ছেন। না, আপনি যখনই, আমি না পরিচয়বাদে ঢুকে যাচ্ছি না, আপনি যখন পলিটিক্যাল কমিউনিটি বলেন, তার মধ্যে জাতিবাদটা সেই পলিটিক্যাল কমিউনিটির গঠনের ফাউন্ডেশন, দ্যাটস হোয়াট ইউ সেইং। আধুনিক নেশন স্টেটের মধ্যে নেশন বা জাতীয়তাবাদটা রাষ্ট্র গঠনের গোড়ায় ছিল, তার ফাউন্ডেশনটা ছিল জাতিবাদ। এবার আমি যেই রাষ্ট্র পলিটিক্যাল কমিউনিটি বলছি, তার ফাউন্ডেশনটা কিন্তু জাতিবাদ না। ফাউন্ডেশন জাতিবাদ না হওয়ার কারণে আমার যদি মনে হয় যে আমার এই পুরো কমিউনিটির জন্য আজকে সাঁওতালদের কালচার আমার জন্য মঙ্গল, সকলের জন্য বেটার, আমার এটা নীতিতে কোনো অসুবিধা নেই। আজকে আমি যখন কাজ করি, যদি আমি দেখি যে চৈতন্যের একটা ধারণা আমার জন্য অনেক, এই যে আস্বাদন কথা ব্যবহার করলাম, এটা অনেক ইন্টারেস্টিং আমার কমিউনিটিকে আরও উদ্বুদ্ধ করার জন্য। এইটা ফলে বিভিন্ন কমিটির মধ্যে তো আদান প্রদান চলবে, এটা তো বন্ধই থাকছে না। এটা তো মানে এই যে আপনি সকলে এরকম ফিক্স হয়ে থাকতেন, তা তো না। কমিউনিটি মানে আপনারা একসঙ্গে বাস করবেন, একসঙ্গে বাস করা মানে ইউর ইন্টারাক্টিং অ্যাজ ওয়েল। এই ইন্টারাকশনটা জোরকে আপনি করছেন না, সে সব ঠিক আছে, ওই ইন্টারাকশন হবে, সজীব চিন্তা থাকলে তো ইন্টারাকশনটা হবে। কিন্তু শেষ পর্যন্ত এই যে পলিটিক্যাল কমিউনিটি, আমরা নিজেদেরকে কি নামে ডাকবো তাহলে? কে আমরা? আপনি বাংলাদেশ, আপনি যখন আপনি এখানে প্রশ্ন করতেছেন সিস্টেম অফ দ্য গ্লোবাল স্টেটস। সিস্টেম অফ দ্য গ্লোবাল স্টেট যখন আপনি থাকবেন, আপনার যে পতাকা থাকে, জাতিসংঘে আপনার একটা আসন থাকে, ফলে ইট ইজ বিন ডিকটেটেড বাই দ্য গ্লোবাল সিস্টেম, যে আপনি তখন এক্সিস্ট করবেন রাষ্ট্র হিসাবে। কারণ রাষ্ট্র ছাড়া তো আপনি এক্সিস্ট করতে পারবেন না। কথা হচ্ছে এই রাষ্ট্রের ধারণাটা পুরনো জাতিবাদী রাষ্ট্র না আপনার কাছে। ফলে আপনার রাষ্ট্রের অভ্যন্তরে আপনার চিন্তার যে বিকাশ ঘটছে, আপনার অন্যান্য যে স্ট্রাগলটা হচ্ছে, এটা তো খালি দেশের অভ্যন্তরে চলবে না, এটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে চলবে। ফলে যতক্ষণ পর্যন্ত না ক্যাপিটালিজমের পরাস্ত হচ্ছে গ্লোবালি, আপনি মনে করেন সম্ভব? আমি মনে করি অফকোর্স আমি মনে করি। ফলে এর যখন পরাজয়টা ঘটবে, সে পরাজয়ের মধ্য দিয়ে তো আমরা একটা নতুন বিশ্ব সমাজ পাবো। এই নতুন বিশ্ব সমাজের নাম ইসলামী ভাষায় বলে উম্মাহ। ইসলামী উম্মাহ, উম্মাহ, হ্যাঁ, মাদার অফ অল কমিউনিটি। ফলে মাদার অফ অল কমিউনিটি খুবই ভালো একটা কথা। একদম ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের হচ্ছে যে আমার ধর্মের মধ্যে যে কালচারালি, রিলিজিয়াসলি যে ক্যাটাগরিগুলো ইউজফুল আমার পিপলকে এডুকেট করতে, তার যে এখন যে তার যে সাম্প্রদায়িকতা বলুন, তার যে জাতিবাদী পরিচয়বাদী ধ্যান ধারণা আছে, এখান থেকে তাকে মুক্ত করতে যা যা দরকার, এটা তো আমি করবো। হ্যাঁ, কিন্তু যে ইউজফুল যে বললেন, সেগুলো আপনি দেবেন, কে ঠিক করবে দিস আর ইউজফুল এন্ড দিস আর নট ইউজফুল? সেইটা কিভাবে তৈরি হবে? ভাই, এটা তো কালেকটিভ ব্যাপার, এটা আমার একা বললে হচ্ছে না। আজকে আমাকে বলেন তো ভাই, একটা ছোট্ট কথা বলি, আমি তো সিম্পল একটা লেখক, আপনি আমার এখানে কেন আসছেন? আপনার কথা শুনতে, জানতে, প্রশ্ন করতে। এইভাবে আর এভাবে তো হবে। আপনি যদি ভালো কথা বলেন, 10 লোক শুনবে, খুব সিম্পল ব্যাপার। আমি যদি ভালো কথা বলতে পারি, 1000 লোক আমার কথা শুনবে। ফলে আমার চিন্তার দ্বারাই মানুষকে জয় করতে হবে। আপনি যে প্রশ্ন আগে করেছেন, আমি কিন্তু বাহুবলে কিন্তু আমি জনগণের মন জয় করতে পারবো না।
ফলে আমি শুধুমাত্র প্রথমত আমার চিন্তার দ্বারাই আগে জয় করতে হবে তাকে, যেন সে পরিবর্তন হয়। আজকে যদি চিন্তার দ্বারা যদি আমি জয় করতে পেরেছি বলে আজকে একটা কন্ডিশনস তৈরি হয়েছে যে এই যে আমাদের বাঙালি জাতিবাদ, এটা আমাদের বিকাশের জন্য একটা প্রতিবন্ধকতা। এটা তো আমাদেরকে লড়ে এটা জিততে আনতে হয়েছে। আজকে এই জুলাই অভ্যুত্থানের আগে তো এই লড়াইটা কত 15 বছর করতে হচ্ছে, আমাদের করতে হচ্ছে না, না করলে এটা কোথা থেকে হবে? এটা হাওয়া থেকে তো নামে নেই। এতে কোনো না কোনোভাবে ইয়াংরা, তরুণরা তারা আকৃষ্ট হয়েছে, তারা উদ্বুদ্ধ হয়েছে, তার মধ্যে প্রচুর তাদের সম্ভাবনা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতার মীমাংসা করা তো আমার কাজ, আপনার কাজ। এটা করলে তো আমরা এটাকে ইভলভ করবো, আমরা একটা বিকাশের দিকে যাবো। হ্যাঁ, কিন্তু সব কথার পরেও যে কথাটা হচ্ছে যে এখানে 17 কোটি মানুষ আছে, 17 কোটি মানুষের ভেতরে তাহলে আপনার গভর্নমেন্টালিটি যেটা কথাটা আছে, সেই গভর্নমেন্ট যেইভাবে গভর্ন করছে, সেই গভর্নের জায়গাটা একটা না একটা জায়গাতে চলে আসে। মানে কোথায়? মানে এই 17 কোটি মানুষের ভেতরে, তাহলে এই যে আপনি একটা কথা বলছেন, আমি একটা কথা বলছি, তার ভেতরে ইউজফুল কি সেটা কিভাবে আসছে? প্রশাসন আর ক্ষমতা তো এক না, না, অবশ্যই এক না। তাহলে গভর্নেবিলিটি কথাটা, প্রশাসনিক যে ব্যাপারটা, কায় কারবার, প্রশাসনিক কায় কারবারটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা হতে পারি, ঠিক না? আজকে তো নিয়ে আমাদের বলার দরকার নেই, কারণ আমরা মনে করি যে ইতিমধ্যে আমাদের যে কনস্টিটিউশন, মানে নতুন যে গঠনতন্ত্র প্রণয়নের যে দাবিটা সমাজে উঠছে, সেই দাবিটার মীমাংসার মধ্যে দিয়ে গভর্নমেন্টের কোশ্চেনটা অ্যাড্রেস হয়ে যাবে। এখন আমরা সেন্ট্রালাইজ স্টেট, যেটা রাষ্ট্রের একচেটিয়া, আপনি ধরুন বল প্রয়োগের একচেটিয়া রাষ্ট্রের, আপনি যেটা ভয় পাচ্ছেন সম্ভবত। না, 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 ভয় পাচ্ছি না। আমি মনে করছি যে কে নির্ধারণ করছে, কে থাকছে এখানে, তাহলে সে আমরাটা কারা? কোনো রাষ্ট্র জনগণ যদি না চায়, এটা কি রাগ থাকতে পারে? অবশ্যই না, তার প্রমাণ তো দেখলাম। ভেরি গুড, তাহলে এটা জনগণই ঠিক করবে। আমার কথাটা হচ্ছে না, আমি এখানে, আপনি অনেক আশাবাদী, আমিও আশাবাদী হতে চাই, আমি মনে করতে চাই এটা হচ্ছে, কিন্তু এই যে 71 বা 71-এর পরবর্তী যে ইতিহাস বা আমাদের বাংলাদেশের যে ইতিহাস, যেটা ক্ষুদ্র মুক্তিযুদ্ধেরও একটা ক্ষুদ্র বয়ানের ভেতর সীমাবদ্ধ ছিল, ধীরে ধীরে আরো সীমাবদ্ধ হয়ে গেছে। এইটা তো জনগণের ভেতর থেকে তো কোনো প্রতিবাদ বা একটা জায়গায় লড়াই এত বছর পরে এসছে। তো আমরা কি প্রত্যেকবার এরকম লড়াই নিয়ে যাব আমাদেরকে ক্রস চেক করার জন্য? তাহলে পথটা কোথায়? এটা নির্ভর করবে আমাদের বুদ্ধিভিত্তিক কাজ এবং জনগণকে সচেতন করার কাজটা আমরা কত ভালোভাবে করি। আপনাকে যেমন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এখন আপনার হাতে একটা ইনস্টিটিউশন আছে, আমি কিন্তু একা মানুষ, আমি লিখছি, আপনি কোনো ইনস্টিটিউশন যদি প্রপারলি ইউজ করেন, এই কাজটা তাড়াতাড়ি হবে। আর আপনি যদি এই ক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন, তাহলে দেরি হবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমাদের যে ইনস্টিটিউশনগুলো হাতে আছে, যেগুলো আমাদের হাতে ব্যবহার করতে পারি, আজকে বাংলা একাডেমি আছে, আজকে শিল্পকলা একাডেমি আছে, এগুলোকে আসলে ব্যবহার করি, প্রপারলি ইউজ করি, ঠিক আছে না? এগুলো একটা নাচা গানা নাটক করার প্রতিষ্ঠান না বানিয়ে এটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, মানে ওই অর্থে পলিটিক্যাল, দলীয় না। মানুষের এই সজীব চিন্তা করবার, তার নতুন করে কল্পনা করবার, তার বৃত্তির বিকাশের কাজে আমরা মনোযোগ দিই, যাতে আমরা বৃহত্তর একটা সমাজকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, যেটা আপনি চাইছেন মনে মনে। সেটা আপনার করতে পারলে তো আমরা এগিয়ে চলে গেলাম। এটাই তো আমাদের সকলের কাজ। আজকে যিনি নাটক লেখেন, কি যিনি গান করেন, কি যিনি সংস্কৃতি চর্চা করেন, আর যিনি বুদ্ধিবৃত্তিক কাজ করেন, কি শিল্প করেন, সাহিত্য করেন, কাব্য লেখেন, এটাই তো আমাদের কাজ। আমি আমার যে বাংলা একাডেমি বক্তৃতায় পরিষ্কার যে কারণ বলেছি যে আগামী দিনের দেখুন লড়াইটা, আগামী দিনে আমরা জিতবো কি জিতবো না, যেই আপনি বারবার যে প্রশ্নটা তুলছেন, এটা নির্ভর করবে সেই বুদ্ধিবৃত্তিক দায় এবং সাংস্কৃতিক দায়টা আমরা পালন করতে পারছি। এটা যদি আমরা ব্যর্থ হই, কারণ অন্যরা বলছে না না এখন সংস্কার করতে হবে, এখন সেনাবাহিনী ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট। আমি জন্য সবচেয়ে প্রধান পলিটিক্যাল টাস্ক ইজ ইন্টেলেকচুয়াল টাস্ক, রাইট? কালচারাল অ্যান্ড কালচারাল এডুকেশন, শিক্ষার জায়গাটা। বুদ্ধিবৃত্তি মানে শিক্ষাই শেখাল, আমি শিক্ষাকে আলাদা করে বলছি, শিক্ষা বুদ্ধিবৃত্তি বলতে পারেন। অবশ্যই বুদ্ধিবৃত্তিক বিকাশ মানে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, যাতে আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশটা আপনার লাগবে, সাংস্কৃতিক বিকাশটা লাগবে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে, কারণ সংস্কৃতি আপনাকে কল্পনা দেয়, নতুন করে ভাবতে আপনাকে সহায়তা করে। এছাড়া অন্য কোনোভাবে, নট উইথ এনি পাওয়ার, আপনি পাওয়ার দ্বারা কিছু করতে পারবেন। পাওয়ার তো সবসময় বিং এক্সারসাইজড, এটা সবসময় আছে। পিপল সার্ভেন্টিতে তো পাওয়ার ইজ বিং এক্সারসাইজড। আমি সেদিক থেকে আমার নিজের, কিন্তু বল প্রয়োগে না, কনসেনসাস তৈরি করে, অবশ্যই, হ্যাঁ, রাষ্ট্রের বল প্রয়োগে না। মানে বুদ্ধি তো, নলেজ ইজ অলসো পাওয়ার, অ্যাবসলিউটলি। জ্ঞানও তো আমরা বলছি, আমরা কাঁচা বল প্রয়োগ করতে, এটা বলছি যে রাষ্ট্র মানে একটা বল প্রয়োগের হাতিয়ার, একটা সমস্ত কিছু সশস্ত্র জিনিস, সশস্ত্র বল, আর আমরা সকলে তার অধীন থাকবো না, এটা হবে না। যেটা আপনি যেটা বারবার এখান থেকে আপনি আশঙ্কা করছেন, আমি মনে করি যে আজকে যদি আমরা বুদ্ধিবৃত্তিক কাজটা যদি প্রপারলি এর আগে করতাম, 72 পরে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদের করতে হতো। যদি আমরা প্রপারলি করতাম, আজকে ইকোনমিক্যাল আমরা খুব দ্রুতভাবে ডেভেলপ করতাম।
যদি আমরা প্রপারলি করতাম উপমহাদেশে আমরা নেতৃস্থানীয় একটা জায়গায় পৌঁছে যেতাম, ভারতীয় হিন্দুত্ববাদ আসতো না। দেখুন, খেয়াল করুন, আপনার জায়গা থেকে বুঝতে হবে এই ঘটনাগুলো কেন ঘটছে। কারণ আপনি যখনই ইসলামকে বাদ দিচ্ছেন, ফলে স্বভাবতই ইসলাম একটা পলিটিক্যাল ধারা আকারে হাজির হয়ে গেছে। এটা একদম ঠিক ঠিক আছে, পলিটিক্যাল ধারা সে হাজির হওয়ার ফলে এরই কিন্তু রিয়াকশন আপনার পড়ছে, হিন্দুত্ববাদ ঘটে ওঠে কাটে। পশ্চিমবাংলার লোকের সঙ্গে কিন্তু সম্পর্ক আমাদের খারাপের কোনো যুক্তি নেই। আপনি দেখেন এই যে মিডিয়াগুলো যেসব করছে, এইসব যেসব এক হনুমানের মতো নাচানাচি করে, দেখছেন না আপনি, এটা খুব অশ্লীল লাগে দেখতে। এটা কেন হয়েছে? হয়েছে এই কারণে যে উপমহাদেশের মধ্যে প্রচণ্ড রকম পশ্চাৎপদতা আছে। আমি এখন এই ক্ষেত্রে শুধু এটা বলবো না আমার একটা অহমিকা আছে, তা বলবো না। আমি মনে করি যে বাংলাদেশ 100 বছর এগিয়ে গেছে। থ্যাংক ইউ। আমরা আলোচনা আজকে শেষ করি একটা পজিটিভ নোটে এবং হাসি মুখে। ওকে, Thank you. অবশ্যই।